ঠাস করে একটা শব্দ হলো। শব্দটা শুনে বুঝতে বাকি রইল না আমাদের, এই থাপ্পড়টা কারো মুখে মেরেছে। এবার কার মুখে থাপ্পড়টা পড়েছে আমরা একটু দেখি। এবার সামনে তাকিয়ে দেখি একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দরী ও আধুনিক, কেননা সচরাচর মেয়েরা যা পারে ওই মেয়েটা সে অনুযায়ী একটু বেশি আধুনিক। চলুন মেয়েটি কেন ছেলেটিকে থাপ্পড় মেরেছে তা দেখে আসি। তুমি আমাকে মারলে? ভাই, তোকে মারবো না তো কি করব? একটু আদর করলেই তো পারো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। কি করে আসে? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস কখনো? জানি আমি একটু কালো, তাই বলে অতটা কালো নই যে যতটা কালোতে তোমার আকাশকে বিয়ে করলে অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করতেছি, আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় নষ্ট তুই করিস না। তাই ভালো হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস তবে সবে মাত্র থাপ্পড় দিয়েছি, যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। তাই ভালো হবে। আকাশের কথায় ইরা এবার একটু অবাকই হলো। তাই আবার ইরা জিজ্ঞেস করে, তোর দেখি মরার অনেক শখ, তা এতই যখন মরার শখ, তা কোথাও গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, নয়তো অনেক আগেই মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পিছনে ঘুরঘুর করবো না। শুধু এতটুকু বলবো, আমি একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই শুধুমাত্র স্বপ্নই দেখতে থাক, তোর সে স্বপ্ন কখনো পূরণ হওয়ার তো দূরের কথা, কখনো সম্ভব না। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে যা তুই। আকাশ চোখের পানি মুছতে মুছতে চলে আসে ভার্সিটি থেকে। এখন চলুন আপনাদের আকাশ ও ইরার সম্পর্কে কিছু তথ্য দিই, কারণ গল্প পড়ার জন্য এই তথ্যগুলো আপনাদের জানা অনেক জরুরি। কেননা না জানলে গল্পটা পড়ে কিছু বুঝতে পারবেন না। আগে তাহলে আকাশের সম্পর্কে কিছু বলে আসি। আকাশ হচ্ছে গল্পের নায়ক। ওর পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশের পরিবারে ওর মা ও ভাই এবং ভাবি, মোট 4 জনের ওদের বসবাস। আকাশ অন্য সব ছেলের থেকে একটু কালো, তবে সত্যিকারে আকাশের মুখ কালো হওয়ার একটা ঘটনা আছে, যা আমি আপনাদের পরে জানাবো। আকাশের পরিবারে আকাশ অনেক অবহেলার শিকার। কোনো না, আকাশের ভাবি আকাশকে একটুর জন্য সহ্য করতে পারে না। আকাশের ভাই ও মা অনেক ভালো, সেজন্য আকাশ এখনো ওর পরিবারে থাকতে পেরেছে। এখন তো আকাশের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলেন। এবার চলুন গল্পের নায়িকা ইরার সম্পর্কে আপনাদের জানাই। ইরা গল্পের নায়িকা। এরার আরো একটা ছদ্মনাম আছে, সে নামটা হলো নুসরাত জাহান ইরা। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারী। কেননা ও অনেক সুন্দরী বলে ও নিজের রূপ নিয়ে অহংকার করে। এরা ওর বাবা মায়ের একমাত্র বড় মেয়ে। এরার ছোট একটা বোনও আছে। এখন চলুন গল্পে ফিরে যাই। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার। স্যার, আপনি তাহলে কবে আবার ফিরে আসবেন? যেদিন আমার আবার আগের চেহারা ফিরে পাবো, সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি আপনার কখনো প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমিও আমার টিম আপনার সহায়তা অবশ্যই করব। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এইদিকে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে আসে। রুমে এসে ওর মাকে ডাকে। মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা তোর? মুখটা এমন দেখাচ্ছে কেন? মা, কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বলে রুমে চলে গিয়েছে। জানি আমি মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতে উনি পাচ্ছে না। তেমন কিছু না আকাশ। মা, আমি জানি। তাছাড়া তুমি চিন্তা করো না, আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হচ্ছে। ওই ওষুধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে, তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা যা, গিয়ে তুই একটা কাজ কর, খেতে আয়, আমি বরং তোর খাবার দিচ্ছি। এইদিকে আকাশ নিচে নামে ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার খেতে বসে। তখন আকাশ ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করে। মা, ভাইয়া কোথায়?
ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ার জন্য খাবার পাঠিয়েছো? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবে। তুমি ভাবিকে বলে দিও এইভাবে ভাবির বাইরে যাওয়াটা ঠিক না। তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খবর দেওয়ার। তাছাড়া তুমি কি ভাবছো আমার স্বামীর চাকরি খাওয়ার এত ইচ্ছে কেন তোমার? ভাবি, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলেছি। তোমার এই চেহারা যদি অফিসের কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলে যেতে পারে। তাই আমি গিয়ে দিয়ে আসবো। এদিকে আকাশের চোখের পানি ঝরতে থাকে, কেননা এই গল্পে এত রহস্য আছে যে আপনারা বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে শেষ হবে। সেজন্য আপনাদের পুরো গল্প অবশ্যই পড়তে হবে, কেননা আপনারা যদি একটা পর্ব মিস করে ফেলেন তাহলে গল্পের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আকাশ চোখ থেকে পানি পড়ছে, আর অন্য দিক দিয়ে আকাশ, আমি তোর যন্ত্রণা বুঝতে পারি। অদ্রি মনে করে এসব কিছু আবিরের অবদান, কিন্তু যখন ও জানতে পারবে এই সব কিছু। থাক না মা এসব কথা। তাছাড়া আমি এখন আর এইসব কিছু নিয়ে ভাবি না একটু। সেই 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছি। তাছাড়া ভাবি প্রেগনেন্ট। এই অবস্থায় এইভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক না। আমি তো কিছু বললেও শোনে না। তাছাড়া তোর কথা তো বাদেই দিলাম। তোর ভাইয়া যেখানে কিছু বলে না সেখানে আমরা কি বলবো বল? মা, ভাইয়া ঠিকই বলে। তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলছিস? মা, ঠিকই বলছি। ভাইয়াও অনেকবার বোঝালো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এইদিকে অদ্রি খাবার রেডি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে এইদিকে অদ্রি অফিসে চলে আসে। অফিসে এসে খাবার দেয় আবিরকে। আবির খাবার নিয়ে বসে আছে। তখন অদ্রি বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করেছি তুমি এই অবস্থায় আসবে না, তারপরও তুমি আমার কোনো কথাই শোনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো। আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারার জন্য কেউ দেখলো যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এইদিকে অদ্রি একটা ভেঙচি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির জন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে এসে কিচেন রুমে যায়। ওখানে গিয়ে বলতে থাকে, আমি এই বাড়িতে খেটে মরি আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? দেখো বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ওইসব করবে, কিন্তু তুমি তো ওকে কোনো কিছু করতেও দাও না। কেন করতে দিব? আপনার ছেলের এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভেবেছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকাই চলে, আপনার ছেলের টাকাই না। তাই আমি যা বলবো তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি তো ভুলেই গিয়েছি, এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে, তাহলে পরবর্তীতে কথাটা মনে রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটুও সহ্য করতে পারো না। কখনো তা করবোও না। এদিকে আকাশ রাতে বেরিয়ে চলে আসে রাস্তার পাশে, কেননা আকাশকে নেওয়ার জন্য কয়েকটা গাড়ি এসেছে। আকাশ ওখানে যায়। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দিলে আকাশ ভেতরে চলে আসে। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে তোরা নাকি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? মেরে ফেলেছিস তো, কিন্তু হঠাৎ এত বছর পর জিজ্ঞেস করছেন কোনো কিছু হয়েছে কি? আসি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা এখনো বেঁচে আছে। বস, কি যে বলেন আপনি? এত বড় একটা নিউক্লিয়াস বোমার আঘাত ও শরীরে লেগেছে, এরপর ও বাঁচবে কি করে? বস, আপনি নিজেও জানেন তা কখনোই সম্ভব না। ওই বোমার আঘাত থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে নিব। ওনাকে আমরা সিক্রেট ভাবেই রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এদিকে ওরা নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ কিছু অফিসারের সাথে চলে আসে ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এর অ্যান্টিবডি তৈরি করা হয়। আকাশ চলে আসে ওখানকার ডক্টরের কাছে। ডক্টর, আমি কি আগের রূপ পাবো না আবার? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে 1 দিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে এসো।
এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো, এতে করে তোমার শরীরে থাকা কালো আবরণগুলো উঠে যেতে থাকবে। তখন তুমি এভাবে আগের রূপে তুমি ফিরে আসবে। তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দেই তাহলে 1 বছর। যদি ক্যামিলের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটার সাইড ইফেক্ট আছে। ঠিক ধরেছ, এটা সাইড ইফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, সাথে ক্ষতও হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি। তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। এরপর ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আকাশ ওখান থেকে বের হওয়ার সময় আকাশ, একটা কথা খেয়াল রাখবে, এই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে, এই ক্রিম পরে মেখে নিবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে আসার সময় আকাশ নিজের রুমে চলে আসে, তাও দৌড়িবে। রুমে সে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে গোসল সেরে ওষুধ লাগিয়ে নেয়। এরপর রেডি হয়ে বেরিয়ে আসে। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর ভাইয়াকেও ডেকে আনি। ঠিক আছে, যাও। এইদিকে আকাশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। আবির এসে কি রে, কখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলতেছে? ভালোই। তা তোর মুখে এইগুলো কি মেখেছিস? কই কিছু না তো। ঠিক আছে, অদ্রি খাবার দিয়ে যাও। এইদিকে অদ্রি খাবার দিয়ে যায়, সাথে এও বলে, দেখো, আমি এই সংসারে 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কোন 3 জনের কথা বলতেছ? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কেন রান্না করবে? আমি কি জানি? এই সংসার চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাতে পারবো না। অদ্রি, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো তুমি। আমি কোনো কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি। এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও? কি কাজ করবে ও? তুমি দেখছো না ও কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। এইদিকে আকাশ চোখের পানি ফেলতে ফেলতে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে। ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন আসবে। ও আমার আর ওর খাবার রান্না করবে। ওর জন্য একটা রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছি কত না, আবার উনি কিনা কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে। কোনো মেয়ে হবে না। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? রান্না আমি করব, তবে তবে কি? ওকে এই সংসারে মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ। বাকিগুলো ওর নিজের পকেট থেকে খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছু হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলেই এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলতেছো? হ্যাঁ, বলতেছি, এটাই শেষ কথা। তাহলে ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাইয়া, আমি তাহলে এখন ভার্সিটিতে যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অদ্রি রাগে নিজের রুমে চলে আসে। এই ছেলেকে নিজেকে কিভাবে, আমি তো ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দরকার হলে যতটা নিচেই না নামতে হয় আমাকে। অন্যদিকে আকাশকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় অফিসের দিকে। আকাশ ভার্সিটিতে গিয়ে চলে আসে নিজের রুমে। ওখানে ইরাও ওই রুমে ছিল। আকাশ যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করছে। দেখ, ওই বিশ্রী ছেলেটা এসেছে। কেন যে স্যার ওকে এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার নিয়ে দিবিয়ে যায়। অন্যদিকে আকাশ যখন রুম থেকে বের হচ্ছিল তখন ইরার সাথে ধাক্কা লাগে। এতে করে ইরা গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় মারে। আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইরা বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয়? তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগায়? দিলি তো আমার শরীরটা নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ না তত বড় কথা। দে আর একটা চড়কে আমাদের সাথে এমন ভাবে কথা বলার জন্য। না রে, সবে মাত্র একটা দিলাম, আরেকটা না হয় তুই দে। আমি ওকে মেরে আমার হাত নোংরা করতে চাই না। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড় দিই। নদী আকাশের মুখে থাপ্পড় দিতে যাবে, আকাশ নদীর হাত ধরে ফেলে। উল্টো নদীকে একটা থাপ্পড় দেয়।
এতে করে ইরা নদী সহ ভার্সিটি থাকা বাকি সবাই অনেক অবাক হয়। এই তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমি তোকে ছাড়বো না আজকে। তোকে যদি আমি আগে হসপিটালে না পৌঁছাতে পারি তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপর দেখ তোর কি হাল করি। আমিও দেখি তুই আমার কি কি হাল করিস। শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। এদিকে আকাশ বসে আছে, অন্যদিকে নদী কাককে যেন কল করেছে। কিছুক্ষণ পর দুইটা গাড়ি ভার্সিটিতে ঢুকে। ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে ওকে এমন মার মারবে 2 মাস ও হসপিটাল থেকে বের না হতে পারে। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা চল আমরা যাই, ওরা ওকে উচিত শিক্ষা দিবে। এদিকে ইরাও নদী ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ এখনো বসে আছে, তার সাথে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজনকে আকাশ খুব ভালো করেছে, কেননা ওদেরকে আকাশ একবার অনেক মার মেরেছিল। ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল। আবার যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেক এখন দাঁড়িয়ে আছে। আকাশ ভালো করে জানে ওদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালে ওদের যেতে হবে। আকাশ বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যায়। তোর সাহস দেখে তো আমি সত্যিই অবাক হচ্ছি। এখন ও তো সাহসে কিছু দেখলাম না। যেখানে আমাদের দেখলে সবাই ভয় পায়, সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এই ভেবে আমি অবাক হচ্ছি। তা তোরা কি এইভাবে কথা বলতে থাকবি নাকি মারামারিও করবি? সত্যিই তোর সাহস আছে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। ওরা সবাই মিলে আকাশকে মারার জন্য আসে। আকাশ উল্টো ওদের সবাইকে মারতে থাকে। ওরা অনেকে মার খেয়ে মাটিতে শুয়ে আছে, কিছু লোক এখনো মার খাওয়া বাকি আছে। কি রে, থেমে গেলি কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচিত লাগতেছে। তা শুধু কি কথাই বলতে থাকবি নাকি মারামারি করবি? লোকগুলো পালাতে যাবে, আকাশ ওদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আকাশের মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে আকাশের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও আকাশ থেমে থাকেনি, ওদের মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। এইদিকে আকাশও মাটিতে শুয়ে আছে। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আকাশকে দেখে দৌড়ে কাছে আসে। স্যার স্যার কি হয়েছে আপনার? আর এরা কারা? পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। চলুন স্যার, এক্ষুনি নিয়ে যাচ্ছি। এদিকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আকাশের ভাইকে কল দেয়। এদিকে ডক্টর জানায় ওনাকে এখনই অপারেশন করাতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করুন, তারপর অপারেশন শুরু করব। এই তোরা ডক্টর না কোসাই, রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না? যদি ওর কিছু হয় তাহলে তোকে আমি বাঁচতে দেবো না। তাই এই অপারেশন তুই করবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে তো আপনি মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এদিকে ডক্টর একদিক দিয়ে আকাশের অপারেশন করছে, অন্যদিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পর অপারেশন সাকসেস। রবি ডক্টরের সাথে কথা বলছে। অন্যদিকে আবির হসপিটালে চলে আসে। আবিরের পিছনে পিছনে পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসেই রবির হাতে হাত কড়া পরিয়ে দেয়। এতে রবি তো অবাক হয়, সাথে আবিরও। কি ব্যাপার রবি স্যার, আপনি ওকে অ্যারেস্ট কেন করেছেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া ইনি ডক্টরকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু উনি কে? ওনাকে তো চিনলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসছি, কিন্তু ডক্টর টাকা না পেলে চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিয়েছি। ডক্টর দেখুন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো। টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না, তাই আগে চিকিৎসা করবেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই। আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল। চিন্তা করবে না, আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কে? তোমাকে তো চিনলাম না। আকাশ স্যার আমাকে চিনে, আমি তাহলে যাচ্ছি। শুধুমাত্র যাবো আর আসবো, তাছাড়া কল দিলে তো এখান থেকে যেতেই হবে না। আসলে আপনার পরিচয় কি?
রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে স্যালুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, যান। তাছাড়া আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, এবার আপনারা আসতে পারেন। পুলিশ চলে যায়। অন্যদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ওরা অপেক্ষা করতে থাকে। রাতের বেলায় আকাশের জ্ঞান ফেরে। আকাশ তাকিয়ে দেখে আবির ও রবি পাশে বসে আছে। আকাশের জ্ঞান ফিরতেই উঠতে হবে না, মাকে আমি এখনো বলিনি। তাছাড়া মা জানলে আরো বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। রবি চলে যাওয়ার পরের দিন আবির আকাশকে নিয়ে বাসায় আসে। বাসায় আসতেই আকাশের মা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর? এসব কি করে হলো? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বাইরে মারামারি করে যখন বাড়িতে আসা হচ্ছে, একে তো আমি খেটে মরি, তার উপরে এই আরেকটা ঝামেলা। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এলাম আমি। আকাশ কোনো কথা বলেনি, কারণ এই কথাগুলো শুনতে শুনতে আকাশের অভ্যেস হয়ে গিয়েছে। আকাশ নিজের রুমে যাবে, আবির আকাশের হাত ধরে নিয়ে যেতে থাকে। আকাশ ভালো করে জানে এখন যদি আবার আবির কিছু বলে তাহলে ওর ভাবি এখানে সমস্যা সৃষ্টি করবে। তাই জন্য আকাশের আবির চুপ করে আছে। রুমে নিয়ে গিয়ে আকাশকে বসিয়ে দেয়। তুই এখানে থাক, আমি আসতেছি। কোথায় যাবে ভাইয়া? তোর জন্য খাবার আনতে। তাছাড়া তুই কিছু খেতেও পারিসনি। আবির নিচে যায়। অন্যদিকে আবির খাবার নিয়ে আসে। খাবার নিয়ে গিয়ে আকাশকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। খাবার শেষে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখতে পায় আবির মন খারাপ করে বসে আছে। তাই আকাশ জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? তোর ভাবি ছোট বোন আসবে। এটা তো ভালো কথা, কিন্তু এতে সমস্যা কোথায়? ও এখানে 1 মাসের মতো থাকবে। তা তো বুঝতে পারলাম, এরপরে কি হয়েছে তা বলো আমাকে। তোর ভাবি তোকে ওই 1 মাসের জন্য বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোর এই অবস্থা নাকি ওর বোন দেখতে পারবে না, তাই তোর ভাবি চায় ওর বোন এখানে থাকবে ততদিন তোকে বাড়িতে রাখবে না। এই ব্যাপার, তাতে এত চিন্তার কিসের? আমি না হয় 1 মাস অন্য কোথাও গিয়ে থাকবো। মাথা খারাপ নাকি তোর? এই অবস্থায় তুই এইগুলো কি বলছিস? এইগুলো ঠিকই তো বলছি, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। তুই কোথাও যাবি না, যা হওয়ার পরে দেখা যাবে। কিন্তু ভাইয়া, এতে তো আমারই সমস্যা হবে। কি সমস্যা হবে? আমি এখানে থাকলে ভাবির বোন যদি আমার নামে উল্টাপাল্টা কোনো দোষ চাপিয়ে দেয়, তখন তো তোমরা সবাই আমাকে খারাপ ভাবতে থাকবে। ওই রকম কিছু হলে তখন দেখা যাবে। তাছাড়া আমি জানি আমার ভাই ওইরকম কোনো কিছু করতেই পারে না। তাছাড়া যা হওয়ার তখন দেখা যাবে। আমি অফিসে যাচ্ছি, তোর ভাবির বোন 1-2 দিনের ভিতরে চলে আসবে। তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আবির অফিসে চলে যায়। আকাশ অনেক ভোর হচ্ছিল, তাই বসে বসে টিভি দেখছিল। তখন অদ্রি রুমে আসে। এই, তোর ভাই তোকে কিছু বলেছে কি? বলেছে। তাহলে বিকেলেই বের হয়ে যাবি। কেন বের হব? কেন বের হবি মানে? আবিরকে তোকে বলেনি আমার ছোট বোন আসবে? ভাইয়া তো বলেছে। তাহলে বের কেন হবি না? আমার মাথায় এই অবস্থা, তারপর কখন কি হয়ে যায় তাই তো বলতে পারছি না আমি। যাই হয়ে যাক না কেন, মরে তো আর যাবি না, তাই বিকেলেই বের হয়ে যাবি। এটা আমার বাবার বাড়ি। ভাইয়ারও যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, আমারও এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকারের কথা যখন বলছিস, আজকে থেকে তুই যতদিন না পর্যন্ত রোজগার করতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর জন্য কোনো খাবার রান্না করব না। আমিও দেখি কে তোকে রান্না করে খাওয়াই। কথাগুলো বলে অদ্রি রাগ দেখে ওখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশও তেমন কিছু না ভেবে শুয়ে থাকে। দুপুর গড়িয়ে গেল, আকাশকে এখনো খাবার দিচ্ছে না। তাই আকাশ ওর মাকে ডাকে। মা, মা, ও মা। কি হয়েছে? মা, আমার খিদে পেয়েছে। তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। ওকে কোনো খাবার দিব না আমি। বৌমা, কি বলছো এসব? আমার ছেলে একে তো অসুস্থ, তার উপর তুমি এইসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি, আপনার ছেলে যতদিন না পর্যন্ত সংসারে টাকা না দিবে ততদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো খাবার রান্না করতে পারবো না, এটাই আমার শেষ কথা। এই সংসারে তো আমিও টাকা দিই না, তাহলে আমাকে কেন খেতে দিচ্ছ? এটা আপনার বাড়ি, তাই সেই হিসেবে আপনাকে খেতে দিচ্ছি, নয়তো কত আগে আমি বের করে দিতাম। দেখুন, আমি পারবো না, আমার স্বামী রাত দিন খেটে মরে, আর সেখানে আপনার এই ছেলেকে আমি খাওয়াতে পারবো না। তাই আপনি আপনার ছেলেকে বলে দিবেন, যদি সংসারে টাকা না দিতে পারে আমি ওর জন্য খাবার রান্না করতে পারবো না। অদ্রি চলে যায়। অদ্রি যাওয়ার পর আকাশের মাও চলে আসে। এরপর আকাশ কল দেয় রবিকে। রবি কল ধরে আকাশ রবিকে বলতে থাকে
রবির সাথে কথা বলা 30 মিনিট পর রবি আকাশের বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা দেয়। অদৃশ্যের দরজা খুলে দিয়ে যায়। কাকে চাই? আকাশ, স্যারের কাছে যাব। তা ওনার রুম কোনটা? ওই ভিখারির বাচ্চা আবার স্যারগুলো কবে থেকে? এখানে খাবার আছে, তাই এবার আমাকে সাইড দিলে আমি রুমে যেতে পারতাম। যা তাড়াতাড়ি, বেশি সময় যেন না লাগে। কি যে বলেন না, আমাকে যদি আগে সবকিছু বলে দিত তাহলে এতক্ষণে আপনার অবস্থা আমি খারাপ করে দিতাম। ও তাই বলেন? কি আমাকে কথাটা বলেছিস তুই? আপনাকে কেন বলতে যাবো? আচ্ছা স্যার, খাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওনাকে খাওয়াতে হবে আমার। যা তাড়াতাড়ি। রবি খাবার নিয়ে আসে। আকাম খাবার খাচ্ছে। আকাশ রবিকে সবকিছু বলতে থাকে, সাথে খাবারও শেষ করে। সবটা জেনে রবি বলে, স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? 1 মাস পর একটা মিশন আছে, যদি উনি ওই মিশনে আমাদের সাথে যেতেন। তুই তো জানো আমি নিজেকে যতদিন না পর্যন্ত ঠিক করে নিতে পারবো ততদিন আমি কোনো মিশন তো দূরের কথা ক্যাম্পেও আসবো না। কিন্তু স্যার, আপনাকে আসতেই হবে, এই মিশনে আপনাকে ছাড়া হবে না। তোমার বড় স্যারকে বলো আমার সাথে যেন যোগাযোগ করে নি। ঠিক আছে স্যার, আমি বড় স্যারকে বলবো। ঠিক আছে। পরের দিন সকালে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ ওনার সাথে কথা বলার জন্য বারান্দায় যায়। জি স্যার বলেন। কেমন আছো আকাশ? আপনি তো ভালো করে জানেন আমি কেমন আছি। তা তো জানি। তা তোমার উপর অ্যাটাক করেছে কে? ওরা তেমন মাফিয়া গ্রুপের না, ওরা ভার্সিটির ছাত্র। ওরা তোমার উপরে অ্যাটাক কেন করেছে? সে অনেক কাহিনী। এখন তুমি আসছো তো? কিন্তু স্যার, একবার এই একই মিশনে গিয়ে আমি নিজের শরীরের রং হারিয়েছি। এভার তেমন কোনো কিছু হবে না। এবার এর চেয়েও শক্তিশালী পোশাক আমরা বানিয়েছি, যা 1000 ডিগ্রি চাপ সহ্য করতে পারবে। এই অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না। কবে আসতে হবে আমাকে? তোমার তো মাথায় আঘাত, তুমি 10 দিন পর আসো। এরপর তুমি একটু ট্রেনিং করবে। এতদিন না থাকায় তোমার ট্রেনিং চালু নেই, তাই এখন তুমি ট্রেনিং করতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলে আসব। তুমি তাহলে চলে আসো। তোমাকে তবে এই দেশে না, আমেরিকায় গিয়ে মিশন করতে হবে। অন্য দেশে গিয়ে মিশন কি করে? চিন্তা করো না, এই দেশের লোকেরাই তোমাদের নিবে। তার বিনিময়ে তোমরা যদি মিশন শেষ করতে পারো তাহলে ওরা তোমাকে আমাদের দেশে 1 কোটি টাকা দিবে। যদি তোমাদের আহত বা অন্য কিছু হও তবুও পাবে। তা ওই দেশের আর্মি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে 10 জন। তাছাড়া এদেশে ওদের আর্মি যাবে 50 জন। তুমি এই দেশে যাওয়ার পর ওরাই বাকিটা দেখবে। ঠিক আছে, আপনি তাহলে কাগজপত্র তৈরি করতে থাকেন। স্যারের সাথে কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ইরা গাড়ি দিয়ে আকাশকে ধাক্কা দিতে গেলে আকাশ সামনে থাকা বাইকে দেখতে পায়, তাই সাথে সাথে ওখান থেকে সরে যায়। আকাশ সরে যাওয়ার পর ইরা গাড়ি না থামিয়ে চলে যায়। আকাশ ভার্সিটিতে এসে ইরা ও নদীর কাছে আসে। তোমরা দুজন চাওটা কি? কি চাই তুই কি বুঝিস না? ওই দিনের ঘটনার পর তুই ভুলে গেলি কি করে? ভুলিনি আমি। তা আমাকে এটা বলো এখন, আমাকে মেরে তোমাদের লাভটা হবে কি? অনেক লাভ হবে। কি লাভ একটু শুনি। লাভটা হচ্ছে তোর এই মুখ আমাদের আর দেখতে হবে না। সেজন্য আমাকে জানে মেরে ফেলতে চাও? হ্যাঁ চাই আমি। নদী, চল এখান থেকে। ওরা দুজন চলে যাওয়ার পর আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে গিয়ে বসে। ওখানে বসার পর, স্যার, আপনি যাচ্ছেন? হ্যাঁ, তুমিও তো যাবে। হ্যাঁ স্যার, এই নিন আপনার কাগজপত্র। এইগুলো দাও তাহলে, আমি এখন তাহলে বাসায় যাচ্ছি। ঠিক আছে। আকাশ বাসায় এসে ওর রুমে চলে আসে। আসার আগে, মা এই নাও 5000 টাকা, এটা ভাবিকে দিয়ে দিও। আর একটা কথা, আমাকে খেতে দাও। আকাশের কথা শুনে ওর মা কান্না করতে থাকে। এই আমি কি দেখতেছি, তুই নিজের বাড়িতে ভাত কিনে তোকে খেতে হচ্ছে? এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর কি আছে? থাক গিয়ে সেসব কথা। আসলে ভাবি আমার এই চেহারা দেখতে চাইছে না, সেজন্য উনি এমন করতেছে। তোর এই সমস্যা না হলে হয়তো এমনটা হতো না। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আগের রূপে ফিরে আসবো। তাই যেন হয়। এখন তুই রুমে যা, আমি না হয় তোর জন্য খাবার বাড়তেছি। আচ্ছা আমি যাই তাহলে। আকাশ রুমে চলে আসে। রুমে এসে ওর টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে তাকিয়ে দেখে একটা মেয়ে গোসল করতে। মেয়েটি কোন অবস্থায়, শরীরে কি কি ছিল সেসব বলাটা ঠিক হবে না, তাই আপনারা এসব জানতে চেয়ে না।
মেয়েটিও আকাশকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। আকাশ দরজা বন্ধ করে দিয়ে বিছানার কাছে চলে আসে। আকাশ আসার সাথে সাথেই রোজাও বাইরে আসে। এই তুই কে রে? তার আগে নিজের শরীর তো ঢেকে আসবেন। আকাশের কথায় রোজা এবার ওর দিকে তাকায় এবং রোজার নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে ভিতরে চলে যায়। 5 মিনিট পর আকাশের মাও অদ্রি রুমে চলে আসে, কেননা আকাশের মা ওর জন্য খাবার নিয়ে আসে। তার সাথে অদ্রি আসে খাবারের টাকা নিয়ে আকাশের সাথে কথা বলার জন্য। কিন্তু ওরা এসে দেখে রোজাও আকাশ একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, তাই অদ্রিকে ওর বোনের কাছে যায়। কি হয়েছে বোন, তুই কান্না কেন করছিস? আপু আপু, এই ছেলেটা আমার। কথাটা শুনেই অদ্রি গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। আকাশ তো বুঝতে পারছে না কেন থাপ্পড় দিয়েছে। তাছাড়া আকাশের মা বলে, বৌমা, তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলছো? তুলেছি, কি করবেন শুনি। আর রোজা কি হয়েছে, কি করেছে ও? এই ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করে দেখছিল। কি, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গোসল দেখেছিলি? কথাটা বলে আকাশকে মারতে শুরু করে। আকাশ কয়েকটা মার খাওয়ার পর অদ্রির হাত ধরে ফেলে। এতে অদ্রি বলে, তুই কোন সাহসে আমার হাত ধরেছিলি? তুই মনে হয় ভুলে যাও, এটা গ্রামের ওয়াশরুম না যে উকি দিয়ে দেখা যাবে। এটা শহর। বাথরুমের দরজা বন্ধ থাকলে উকি মারার তো দূরের কথা, পানি ঢোকাও সম্ভব না। তাছাড়া আমি মানছি আমার কিছু ভুল আছে, তার চেয়ে বেশি ভুল হয়েছে তোমার বোনের। কি করেছে আমার বোন শুনি? আমি যখন রুমে আসি তখন ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুমে যাই। এই একদম চুপ, কোনো কথা তুই বলবি না। ওয়াশরুমের দরজা খোলা আছে তো কি হয়েছে? তুই দরজা নক করে ঢুকতে পারিসনি? এটা আমার পার্সোনাল ওয়াশরুম। এখানে আমি ছাড়া অন্য কেউ গোসল করার তো দূরের কথা, এখানে আসার সাহস পর্যন্ত পায় না কেউ। সেখানে কিনা আপনি আমার। বোন, তোর কোনো ক্ষতি করেনি তো? না আপু, কিন্তু এই ছেলেটি কে? ও তোর ভাইয়ের ছোট ভাই। কি, দেখতে এত পুষ্টি তো। শুধু তোর ভাইয়ের জন্য আমি ওকে বের করতে পারছি না, নয়তো অনেক আগেই বের করে দিতাম। আপু চলো তো, এই রুমে আমি আর থাকবো না। কাঁদিস না মা, বিশ্বাস করো, আমি জানতাম না কেউ ভিতরে থাকবে। আমি তোকে বিশ্বাস করি, আমি জানি আমার ছেলে এমনটা কখনো করবে না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আমি 10 দিন পর বাংলাদেশের বাইরে যাব। কেন যাবি? তুমি তো জানো আমি আগে। ওই তুই আগে কি, আর 10 দিন পর কোথায় যাবি? তোর ভাইয়া আসুক, আজকে আমি বুঝাবো ওকে। বাসায় টাকা না দিয়ে ছোট ভাইকে বিদেশে পাঠাচ্ছে। আজকে যদি আমি এর বিচার না করেছি তাহলে আমার নামও অদ্রি না। অদ্রির রাগের কথাগুলো বলে চলে যায়। অন্যদিকে আকাশ নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকে, সব রকমের ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আবির বিকালের পর বাসায় আসে। আকাশ তখন ড্রয়িং রুমে টিভি দেখছিল। ওই সময় আবিরও আসে। আবির আকাশকে বলে, আকাশ, ভাইয়া কিছু বলবে? তুই তো কখনো ড্রয়িং রুমে আসিস না, যদিও আসিস তাও খেয়ে চলে যাস, নিজের রুমে গিয়ে টিভি দেখিস। কিন্তু আজকে না ভাইয়া, এমনিতে এখানে। আমি রুমে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাইয়া। আবির রুমের দিকে যেতে থাকে। তখন অদ্রি আবিরের কণ্ঠের আওয়াজ শুনে নিচে নেমে আস্তে আস্তে বলে, ওই তুই নিচে থাকো, একদম উপরে আসবে না। কেন, তোমার হঠাৎ কি হলো? নিচে থাকো, আমি এসে বলতেছি। অদ্রি নিচে নামে। এইদিকে রোজাও নিচে আসে। ওরা 2 বোন নিচে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমাদের, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপু তুই বল, আমার লজ্জা করতেছে। অদ্রি কি বলবে, তাড়াতাড়ি বলো, আমাকে ফ্রেশ হতে হবে। তার আগে এটা বলো, তুমি ওকে বিদেশে পাঠানোর জন্য এতগুলো টাকা কোথায় পেলে? কে বিদেশ যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। একদম ন্যাকা কান্না করবে না। আমি নিজের কানে শুনেছি তোমার ভাই 10 দিন পর বিদেশে যাবে। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমি ওই কাজে যাব, তাও 5 দিনের জন্য। বুঝতে পেরেছি। তা অদ্রি, তুমি কি এটা বলার জন্য ডেকেছ? আরেকটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলতে পারো না? তোমার ভাই লুকিয়ে লুকিয়ে আমার বোনের গোসল করা দেখেছিল। আকাশ, আমি তোর ভাবির কথা বিশ্বাস করতে পারছি না, তুই বল কি হয়েছে। ও কি বলবে, যা বলার আমি বলতেছি। তুমি চুপ করো। আকাশ, তুই বল কি হয়েছে।
ভাইয়া আমি ভার্সিটিতে থেকে নিজের রুমে আসি। তাছাড়া তুমি তো জানো এটা আমার পার্সোনাল রুম, তাই ওয়াশরুমে তো আমি ছাড়া আর কেউ যায় না। আমি রুমে এসে আমার আলমারি থেকে টাওয়েল বের করি, এরপর আমি ওয়াশরুমে যাই। তাছাড়া দরজা খোলা ছিল, আমি দরজা খুলে দেখি উনি ভিতরে গোসল করছিল। উনি আমাকে দেখে আর চিৎকার করে ওঠে। এরপর ভাবি তোর কিছু না বুঝেই আমাকে থাপ্পড় দেয়। এরপর কিছুক্ষণ কথা কাটাকাটি হয় ওনার সাথে। তারপর ওনার বোন ভাবিকে আরো কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে, সেজন্য উনি আমাকে আবারও মেরেছে। আকাশের কথা শুনে আবির একটা চড় বসিয়ে দেয়। আপনারা কি ভেবেছেন চড় আকাশকে দিয়েছে? আরে না, চড়টা মেরেছে অদ্রিকে। অদ্রি তো চড় খেয়ে মুখে হাত দিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। দেখুন দুলা ভাই, আপনার ভাই কি জানে না ওয়াশরুমে ঢুকতে গেলে দরজায় নক করে ঢুকতে হয়? তুমি তো অনেক বড় হয়েছো, বুঝতেও শিখেছো, তা তুমি কি জানো না গোসল করার সময় দরজা বন্ধ করে রাখতে হয়? আমি তো জানতাম না এমন কিছু হবে। তাহলে অদ্রি তুমি শুধু শুধু আমার ভাইকে মেরেছো, এর জন্য আকাশের কাছে ক্ষমা চাও। কি, তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ বলছি। আর রোজা, এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা কোনো কথা বলো তাহলে কিন্তু তোমাদের জন্য একদম ভালো হবে না, কথাটা মনে রাখবে। এখন ক্ষমা চাও। থাক ভাইয়া, লাগবে না, আমি রুমে যাচ্ছি। এদিকে আকাশ ক্যাম্পে গিয়ে ট্রেনিং করতে থাকে। কিছুদিন ট্রেনিং করে 10 দিন পর ভাইয়া আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ভাইয়া আমি আমেরিকায় যাচ্ছি, সেখানে 3 দিন থাকবো। তবে এখানে আসতে আসতে আমার 5 দিনের মতো লাগবে। সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি। তবে একটা কথা। কি কথা? আমি যদি ফিরে না আসি তাহলে মায়ের খেয়াল রেখো। এদিকে অদ্রি ও রোজা তাকিয়ে আছে, সাথে বলা বলি করতেছে। আপুরটা বিদায় হয়েছে, অনেক ভালো হয়েছে। রোজা, তুই এভাবে শান্তিতে থাকতে পারবি? হ্যাঁ, তোমার যে দেবর, আল্লাহ জানে ওরা তোমার দেবরকে দেখে ভয় পায় না। তাহলে তো ভালোই হবে, ওকে ওখান থেকে তাড়াতাড়ি করে বের করতে হবে। আকাশ বের হচ্ছে, কিন্তু ওরা হাসছে, তাই আকাশ ওদের কোনো কথা বলে না। আবির কোনো কথা বলে না। এইদিকে আকাশ বের হয়ে এয়ারপোর্টে আসে। ওখানে সবাই একত্রিত হয়। এরপর ওরা প্লেনে গিয়ে বসে। দীর্ঘ 7 ঘন্টার পর আকাশও ও টিম আমেরিকা এসে পৌঁছায়। ওখানে ওদেরকে নেওয়ার জন্য একদল স্পেশাল টিম আসে। ওরা এসে, আপনাদের মধ্যে আকাশকে? জি আমি আকাশ। কেন? স্যার আমি রাশেদ, এখানকার স্পেশাল টিমের প্রধান। আর আমাকে বলা হয়েছে আপনাকে যেন ফলো করি এবং আপনার কথা মতো যেন সব কিছু করি। কিন্তু স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো? স্যার, আপনার এই অবস্থা কি ওই ঠিকই ধরেছো। কথাটা বলা মাত্রই রাশেদ গিয়ে আকাশের পা ছুঁয়ে সালাম দেয়। ধন্য আমি স্যার, আপনাকে আমার কাছে পেয়ে সত্যি আজকে আমি নিজেকে ধন্য মনে করি। এখন তাহলে যাওয়া যাক। শিওর স্যার। ওরা যেতে থাকে। পথে আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। পথে কথা বলতে আকাশ মিশন সম্পর্কে অনেক তথ্য পায়। সে তথ্যগুলো আকাশ আয়ত্ত করতে থাকে। সবটা শেষ, গাড়িগুলো থেমে যায়। আমরা কি চলে এসেছি? না তো, এখানে গাড়ি থামলো। তাই ওরা সামনে তাকিয়ে দেখে রাস্তায় ফিন পড়ে আছে। তাই ওরা গাড়ি সাইড করতে থাকে। কি হয়েছে? স্যার, আপনি গাড়িতে থাকুন, আমি নেমে দেখতেছি ব্যাপারটা আসলে কি। দেখুন তাহলে কি সমস্যা। যদি বেশি সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন। কোনো সমস্যা হবে না, আপনি অপেক্ষা করুন। এদিকে ওরা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে ওরা চারদিকে দেখতে থাকে। তখনই গুলি চলার আওয়াজ শুনতে পায়। এতে করে সব অফিসার গাড়ির পিছনে চলে আসে। দেখতে থাকো, কেউ গুলি করতেছে কি। অন্যান্য লোকেরা দেখতে থাকে। অনেক কিছুর পর ওরা দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর ওরা 5 জন লোককে দেখতে পায়। তা ওরা বিভিন্ন টাওয়ারে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে গাড়ি ব্রেকে না নিয়ে গাড়ির সামনে একটা চুম্বকের পাত সামনে রেখে দেয়। এতে করে সামনে থাকা সব ধরনের ফিন ওই চুম্বকে এসে আটকে যায়। কিছু অফিসার থেকে যায়, আবার কিছু অফিসার গাড়ি নিয়ে ওই জায়গায় ত্যাগ করে। কিছুক্ষণ পর ওখানে কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না। কারা আমাদের উপর হামলা করেছিল? স্যার, আসলে কি বলবো বুঝতে পারছি না। কেউ হয়তো আপনাদের এখানে আসার খবর লিক করে দিয়েছে। তা তোমাদের এজেন্সির মধ্যে এই কাজটা কে করতে পারে? আমি তাই ভাবছি কি করা যায়। একটা কাজ করো, অফিসের সব জায়গায় তো সিসিটিভি আছে তাই না? তা তো আছে, কিন্তু কেন?
তাহলে চিন্তা করো না, আমি কয়েক মিনিটে এর পিছনে আছি, তাকে খুঁজে বের করবই। কিভাবে? তাছাড়া আমরা তো এখন গেস্ট হাউসে যাব, ওখানে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। যেখানে আমরা এসেছি দেশের শত্রু বিনাশ করতে, এখন সেখানে যদি আমাদেরকে এমন সিকিউরিটি দিয়ে রাখা হয় তাহলে কি হবে একটু ভেবে দেখেছেন কি? এমন করে বলবেন না। তাছাড়া আপনারা তো ওখানে ফর্মাল পোশাকে থাকবেন না, থাকবেন সিভিল ড্রেসে, তার উপর আবার কোথাও পিস্তল খুঁজবেন, তাই এই সব কিছু। এখন কোনো কথা না বলে গাড়ি আগে অফিসের দিকে নিন। কেন স্যার? নিতে বলছি নিন, এত প্রশ্ন কেন করেন আপনি? ঠিক আছে, গাড়ি তাহলে ওই দিকে নিচ্ছি। কিছুক্ষণ পর ওনারা অফিসে আসে। অফিসে এসে সবার সাথে কথা বলতে থাকে, সবার সাথে সব রকম কথা শেষ করে আকাশ চলে আসে অফিসারের কাছে। ওখান থেকে ওরা কন্ট্রোল রুমে যায়। স্যার, আমরা কন্ট্রোল রুমে কেন যাচ্ছি? কাজ আছে। কি কাজ? তাইলেই দেখতে পাবেন। ওরা কন্ট্রোল রুমে যায়, ওখানে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। এরপর আকাশ সব সিসিটিভির মিনিট দেখতে থাকে। এখানে মোটামুটি আকাশ 30 মিনিটের ভিডিও দেখতে পায়। আমি আসার পর থেকে এখনো পর্যন্ত যতগুলো ক্যামেরায় যা যা রেকর্ড হয়েছে সবকিছু আমাকে এখনই দেখাও। কিন্তু স্যার, এইগুলি দেখে কি করবেন? তাছাড়া আমাদের তো গেস্ট হাউসে যেতে হবে। তাহলে এই পেন ড্রাইভে আমি আসার পর থেকে যা যা রেকর্ড হয়েছে সবকিছু আমাকে দিতে থাকো, কোনোটা যেন মিস না হয়। ঠিক আছে, আমি ওকে বলতেছি। এই স্যার যা যা চাইছে ওনাকে সবকিছু দিতে থাকো। 10 মিনিটের মধ্যে সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আকাশ উঠে চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে ওরা বিশ্রাম করে, তবে আকাশ বিশ্রাম করার বদলে ল্যাপটপে ভিডিও দেখতে থাকে। ওখানে 5 জনের উপরে আকাশের সন্দেহ হয়, তবে 5 জনের উপর তদারকি করে ওখান থেকে 2 জনকে আকাশ খুঁজে বের করে। রাতে ওরা বিশ্রাম করে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে চলে আসে ওদের অফিসে। ওখানে এসে ওখানকার বড় স্যারের সাথে দেখা করে। কেমন আছো তোমরা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে এই লোকটাকে। ও, এখানকার একজন সিনিয়র অফিসার। তাহলে তো আমাদের মিশন থেকে শুরু করে আমরা কি কি করব, কোন অস্ত্র ব্যবহার করব, এই সব কিছু উনি জানে, তাই তো? সে তো জানাবেই, কিন্তু তুমি হঠাৎ করে ওর পিছনে পড়েছ কেন? তার কারণ আছে। ওখানে এখানে না ডেকে আপনাদের টর্চার রুমে একটু ডাকুন। আসলে কি হয়েছে তা যদি না বলো তাহলে বুঝবো কি করে? ওখানে আসতে বলেন, তারপর আমি বলবো। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ ওই টর্চার রুমে যায়। ওখানে গিয়ে ওই অফিসারের জন্য অপেক্ষা করতে থাকে। ওই অফিসার আসা মাত্রই ওই অফিসারের হাতে অনেক বড় একটা পিন ঢুকিয়ে দেয়। এতে করে ওই লোকটা চিৎকার করে ওঠে। আকাশ, কি হচ্ছে এসব? তুমি ওর সাথে কি করলে এটা? ওকে জিজ্ঞাসা করুন স্যার, ও কি করেছে। রতন, তুমি কি করছো? বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। ওহ, বলতেছো ওহ, কোনো কিছু করেনি? তাহলে এই নিন প্রুফ, এই নিন প্রুফ। আপনি নিজে না হয় দেখে নিন উনি কতটা নির্দোষ। এরপর ওনারা ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখে ওরা অনেক কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেকে সবটা বুঝতে পারে। তুমি আমাদের সবার সাথে এত বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যা স্যার। আবার ও মিথ্যা বলছিস তুই? এখন যদি সত্যি কথা না বলিস তাহলে এমন অবস্থা করব যে অপরাধীদের মতো সব কথা বলতে থাকবি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি কখনো আর এমন কাজ করব না। আমাকে এবারের মতো মাফ করে দিন, লাস্টবারের মতো ক্ষমা করে দিন। তার আগে যদি সব সত্যি কথা বলিস তাহলে তোকে ছেড়ে দিব। আমি সব সত্য কথা বলবো। বলুন, কি কি জানতে চান? আমি আর আমার টিম এখানে আসার কথা তুই বলেছিস ওদের, তাই না? হ্যাঁ, আমি বলেছি। তাহলে সবটা যখন বলেছিস তখন মনে হয় আমরা যে অ্যাটাক করব এর বিষয়ে ও সবকিছু বলেছিস। হ্যাঁ, তাও বলেছিস। কি বিশ্বাসঘাতক! তোকে তো আমি... স্যার, কিছু করার দরকার নেই। মিশনে যাওয়ার জন্য যা যা লাগে সবকিছু মনে হয় এই রতনেরই দেখার দায়িত্ব ছিল। হ্যাঁ, সবকিছু তো ওরই ছিল। তাহলে ওই সব কিছু চেঞ্জ করতে থাকেন, কারণ এখানে ব্যবহৃত সবকিছু নকল হতে পারে। যেমন ধরুন বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক, বুলেট, বোমা হতে শুরু করে সবকিছু চেঞ্জ করব। কিন্তু মিশনের আর 1 দিন বাকি। এখন চেঞ্জ করতে গেলে তো আমাদের প্রায় 5 দিন সময় লাগবে। তা আমি তো কালকে মিশনে যাচ্ছি না। কি? তাহলে কবে যাব মিশনে? কবে যাব তা আমি আপনাকে পরে বলবো। তাছাড়া আমরা যে মিশনে যাব এই ঘটনা
শত্রু পক্ষের সবাই জানে এখন, তাই এই মুহূর্তে আমরা মিশনে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন ওকে কি করব? আপাতত ওনাকে আমরা জেলে আটকে রাখি। ওনার সাথে ওরা যোগাযোগ না করতে পেরে বুঝতে পারবে যে আমরা ওদের কথা জেনে ফেলেছি। এখন মিশন অফ থাকুক, আর এই রতনের থেকে তো আমি সবকিছু জেনেই ছাড়বো। আমাকে ছেড়ে দিন স্যার। তোকে তো ছাড়া হবে না, তুই এমনিতেই অনেক ক্ষতি করেছিস, এছাড়া তোকে বাঁচিয়ে রেখেছি তো অনেক কিছু। এই তোমরা ওকে নিয়ে গিয়ে আটকে রাখো। ওরা রতনকে নিয়ে যায়। রতন চিৎকার করতে থাকে, কিন্তু আকাশ কোনো কথাই শুনেনি। আর নাই স্যার কোনো কথা শুনেছে। কিছুক্ষণ পর বড় স্যার আকাশের সাথে কথা বলতে থাকে। ওকে তুমি বের করলে কি করে? স্যার, এতে বের করার কি আছে? তাছাড়া এখন কি বলবো তাই তো বুঝতে পারছি না। কারণ আমাদের উপর যখন অ্যাটাক হয় তখন আমার সন্দেহ হয়েছিল এর পিছনেই এই খানকারী কোনো না কোনো লোকের হাত অবশ্যই থাকবে। তাই আমি প্রথমে অফিসে আসি। আমাদের জীবিত দেখে অনেকে শকড হয়েছে। আমি প্রথমে এইগুলো খেয়াল করি, তারপর আমি ভাবলাম অনেকেই হয়তো আমার মুখ দেখে এমনটা করেছে। এরপর আমি ভিডিও নিয়ে গিয়ে সারা রাত দেখতে থাকি। এরপর আমি কয়েকজনকে সন্দেহ করি, তারপর গিয়ে আমি এখান থেকে এই লোকটাকে সিলেক্ট করি। তার সাথে আমার সন্দেহ ঠিক হয়েছে। সত্যি আমি তোমার বুদ্ধি দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি। তোমাকে এনে আমি কোনো ভুল করিনি। তাহলে এখন তুমি গেস্ট হাউসে যাও। কোনো আমি গেস্ট হাউসে না গিয়ে আপনাদের এখানকার পরিস্থিতি ও সিকিউরিটি দেখব। সমস্যা নেই, আমি নিজে তোমার সবটা ঘুরে দেখাবো। আসো আমার সাথে। পরপর বড় স্যার আকাশকে সবটা দেখাতে থাকে। আকাশও সবকিছু দেখতে থাকে। সবটা দেখার পর, অনেক সুন্দর আপনাদের সিস্টেম, তবে আপনাদের বিশ্বস্ত লোক রাখবেন যাতে করে আপনাদের সব দিক খেয়াল রাখতে পারে। কিন্তু এরকম বিশ্বস্ত লোক পাওয়াটাই তো কঠিন। আচ্ছা তুমি তাহলে রেস্ট নাও। এদিকে 3 দিন কেটে যায়। আকাশ রতনের থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এদিকে আকাশ প্রায় দেশে ফেরার সময় হয়ে এসেছে, তাই আবিরকে কল দেয়। কেমন আছিস? এই তো ভাইয়া, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। তা কবে আসবি তুই? ভাইয়া, আমার এখনো 10 থেকে 15 দিনের বেশি সময় লাগতে পারে। কি বলিস, এতদিন লাগবে? হ্যাঁ ভাইয়া, এখানে কিছু সমস্যা হয়ে গিয়েছে। আমি ওইগুলো ঠিক করতে করতে সময় শেষ। কয়েকদিন পরে মিশনে যাব। নিজের খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া, তুমিও মায়ের ও ভাবির। দেখ, ওই ডাইনির কথা বলবি না। তুই সাবধানে থাকিস। যদি কোনো টাকা লাগে আমাকে বলিস, আমি তোকে পাঠিয়ে দেব। ভাইয়া, আমার তো এখানে $1 ও খরচ করতে হয় না। তাছাড়া আমরা সব খরচ ও সরকারের। তার উপর আমার যা যা লাগে সবকিছু এখানে থাকা লোকই দেয়। শোন, তোর কাছে কিছু চাওয়ার ছিল। কি লাগবে বলো আমায়। কিন্তু তোকে যে বলবো, আমি তোর ভাবি কিছু কসমেটিক্স আনাতে চাইছে। তার জন্য ওর বোনের জন্য আমাকে বলেছিল। আমি যখন বলেছি বলবো না, তখন বলে যদি না বলি তোকে তাহলে নাকি সংসারে কোনো কিছু রান্না করবে না। ভাইয়া, এতটা ভাবতে হবে না। তুমি কি কি লাগবে লিস্ট পাঠিয়ে দাও, আমি ওইগুলো সাথে করে দিয়ে আসবো। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। আকাশ কথা বলে কল কেটে দেয়। কিছুক্ষণ পর আবির লিস্ট পাঠিয়ে দেয়। আকাশ লিস্ট দেখে বুঝতে পারে এখানে কম করে হলেও 1 লক্ষ টাকার কসমেটিক হবে। আকাশ ওইগুলো সেভ করে রাখে। এদিকে আমেরিকায় আকাশ কালো থেকে আবার আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এখানে আরো উন্নত মানের ট্রিটমেন্ট আকাশকে দেওয়া হচ্ছে। আকাশের শরীরে প্রতিদিন অ্যাসিড ঢালা হয়। এতে করে ওর কালো চামড়াগুলো অটোমেটিক শুনিয়ে যায়, যা পরে টান মারলে সাপের খোলসের মতো করে উঠে আসে। ডক্টর, বাংলাদেশে ও আমি ট্রিটমেন্ট নিয়েছি। তা ওরা কি বলছে? ওরা তো বলেছে 6 মাস পর ঠিক হব ধীরে ধীরে। ডক্টর, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আপনার এভাবে যতদিন এখানে আছেন ততদিন অ্যাসিড দেব। এতে করে সমস্ত কালো চামড়াগুলো মরে যাবে, নতুন করে চামড়া উঠবে। এতে করে যখন কালো চামড়াগুলো ঠিক হবে, এতে করে একটা ক্রিম দিব। ওটা 1 মাস ইউজ করলে আপনি মাত্র আগের মতো হয়ে যাবেন। সত্যি ডক্টর, তাহলে চিন্তা করবেন না। আমি আপনার কাছে প্রতিদিন আসব, যতদিন এখানে থাকি না কেন। ঠিক আছেন? এইদিকে আকাশ যেতে থাকে কসমেটিক কেনার জন্য। কসমেটিক কিনতে থাকে। সবগুলো কসমেটিক এত দাম যে বলার বাহিরে ছিল। অন্যদিকে ইরাও নদী ভার্সিটিতে যায়। একটা কথা খেয়াল করেছিস তুই? কি কথা? আজ থেকে 3 মাস আগ থেকে আকাশকে আমরা কোথাও পাচ্ছি না। এরপর আসলো ওই কালো ছেলেটা। এখন আকাশও গায়েব, তার সাথে ওই ছেলেটাও। ব্যাপারটা কি বলতো?
আরে যাই হয়ে যাক না কেন, তাতে আমাদের কি? তাছাড়া তুই তো এমনিতে ওই কালো ছেলেটাকে সহ্য করতে পারিস না, তাহলে এত ভেবে কাজ কি তোর? আমি তো ওই কালো ছেলেটার কথা বলছি না, আমি তো আকাশের কথা বলতেছি। ওই কালো ছেলেটার নামও আকাশ? তুই কি করে জানলি? অফিস থেকে। তবে ভালো হয়েছে ওই ছেলেটা নেই। ইস, আমি তো অপেক্ষায় আছি আকাশের জন্য, কবে যে ও আসবে আমার কাছে ফিরে। অন্যদিকে 2 দিন পর আকাশও ওর স্যারের কাছে যায়। স্যার, আমাদের সবকিছু কি প্রস্তুত? সবাই প্রস্তুত। এখন তোমরা তাহলে অ্যাটাকের জন্য প্রস্তুত হও। আমাদের লোকেশন ও যাবতীয় যা যা লাগে সবকিছু দিন তাহলে আমাদের। তোমরা সবাই ওই রুমে যাও, ওখানে যা লাগবে নিয়ে যেতে পারো। অন্যদিকে 2 দিন পর আকাশ ওর স্যারের কাছে যায়। ওরা এই রুমে যায়, ওখান থেকে ওদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে ওরা হেলিকপ্টারে করে রওনা দেয় জঙ্গলের ভেতরে। ওদের একটা জায়গায় নামিয়ে দেওয়া হয়। ওরা এখান থেকে ভেতর পথে ধরে যাবে আকাশ। এর চেয়ে ভিতরে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। তার সাথে আরো কিছু খেয়াল রাখতে হবে। কি সেটা? সেটা হলো, তোমাদের মাথায় যে ক্যাপ আছে ওখানে একটা করে ক্যামেরা আছে, ওখানে একটা সুইচ আছে, ওইটা অন করো। এটা অন করার সাথে সাথে তোমরা এবার একজন আরেকজনকে দেখতে থাকো। স্যার, আমাদের সবাইকে তো লাল দেখাচ্ছে। এটাই মূল পয়েন্ট। তোমরা এই ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে লাল কালারে দেখবে, কিন্তু অন্য সব মানুষকে দেখবে অন্য কালারে। এবং এটা দিয়ে তোমরা যে কোনো কিছুর অস্তিত্ব থেকে শুরু করে মাটিতে কোনো কিছু লুকানো থাকলে তা তোমরা অবশ্যই খুঁজে পাবে। এতে করে তোমরা বিপদ এগিয়ে যেতে পারবে। তার মানে আমরা ওই জিনিসগুলো দেখতে পারবো যে জিনিসগুলো আমাদের জন্য বিপজ্জনক। ঠিক ধরেছ। এখন তাহলে তোমরা আগে চলো। তবে এখানে মোট 2টা ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলো আমাদের 2 রাতের মধ্যে শেষ করতে হবে। তার আগে আমাদের এখানে বিদ্যুৎ ও নেটওয়ার্ক জ্যামার ফিট করতে হবে। স্যার, ওদের কাছে যদি স্যাটেলাইট ফোন থাকে? তাহলে কি আর করার, আমরা অন্তত এইটুকু ঝুঁকি তো নিতেই পারি। ঠিক আছে, তাই হবে। আমি নেটওয়ার্ক জ্যামার তাহলে অন করে দিলাম, আর বাকি রইল কারেন্ট। এখন আমরা বুঝবো কি করে ওরা কোন জায়গা থেকে এটা ব্যবহার নিয়েছে। একটা কাজ করো, 2 জন ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তোমরা 2 জন ওই টাওয়ারে যাবে, তারপর এখানে যতগুলো তার পাবে সবগুলো কেটে দিবে। তবে সাবধান, অনেক বেশি ভোল্ট ওই তারে থাকতে পারে। যদি বেশি সমস্যা মনে করো তাহলে বোম দিয়ে হলেও নষ্ট করে দিও। ঠিক আছে, তাই হবে। 2 জন ওইদিকে চলে যায়, অন্যদিকে আকাশ বাকি টিমদের নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে। ওরা ওখানে যেতে যেতে সন্ধে হয়ে আসে। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। তোমরা নিজেদের পজিশন নিয়েছো তো? চিন্তা করবেন না, আমরা নিজেদের পজিশনে আসি। আমরা কি এখনই অ্যাটাক করব? এখন না, আগে এই জায়গা পুরো অন্ধকার হোক তারপর। কেননা এতে করে ওয়াইফাই থেকে শুরু করে সবকিছু বন্ধ থাকবে। এই মিশন শেষ করে আমরা আবার হাঁটা দিব অন্য আরেকটা মিশনের দিকে। তাই আমাদের এই মিশন আজ রাতের মধ্যে শেষ করতে হবে। চিন্তা করবেন না স্যার, মিশন খুব তাড়াতাড়ি আমি শেষ করব। এখন শুধু অপেক্ষার পালা। এদিকে যাদের তার নষ্ট করতে পাঠিয়েছে ওরা টাওয়ারের কাছে গিয়ে ভাবতে থাকে কি করবে। কেননা ওখানে এত তার ছিল যে বলার বাহিরে। কেননা ওখান থেকে কোনো তার কাটবে ওটাই ওরা বুঝতে পারছে না। তাই ওরা বুদ্ধি করে ওখানে একটা বোমা ফিট করে বোমা ব্লাস্ট করার 1 মিনিটের মধ্যে ওই জায়গার সব কারেন্ট অটোমেটিক চলে যায়। অন্যদিকে আকাশ ও টিমদের বলে, যে সুযোগের অপেক্ষায় করেছিলাম ওই সুযোগ আমরা পেয়ে গেলাম, তাই এখন সময় নষ্ট করা যাবে না। তোমরা 10 জন 10টা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো। ওখান থেকে যারা বাহিরে বের হবে বা ফালাতে থাকবে তাদের শুট করে মেরে ফেললাম। তবে সাবধান, কালার দেখে গুলি করবে। তবে তোমাদের আরো একটা কথা খেয়াল রাখতে হবে। কি কথা স্যার? তাছাড়া আপনি কিছু কথা নিজের মধ্যেও রেখে দেন। বেশি কথা বলবে না, যা বলতেছি শুধু শুনতে থাকো। তোমরা নিজেদের বুকের দিকে তাকাও। সবগুলো অফিসার নিজেদের বুকের দিকে তাকিয়ে দেখে। বুকের দিকে তাকিয়ে দেখে একটা লাল কালারের ম্যাগনেট লাগানো আছে। স্যার, এটা কি? এটা ম্যাগনেট। এটার সাহায্যে তোমরা নিজেদের চিনতে পারবে। তাই এখন তোমরা সামনে এগোতে থাকো। আপনি কি করবেন? তোমাদের যা বলেছি তা করো আগে তোমরা। ঠিক আছে, তাই হবে। ওরা সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা অনেক বড় একটা আস্তানা দেখতে পায়। এই আস্তানার কাছে যায়, ওখানে কোনো সিকিউরিটি ছিল না। তাই ওরা একটু বেশি অবাক হয়। স্যার, এখানে তো কেউ নেই। ওরা কি তাহলে সতর্ক হয়ে কোথাও চলে গিয়েছে নাকি? স্যার, এখন তাহলে কি হবে? তোমরা এখানে থাকো,
আমি যদি ভিতর থেকে কোনো সিগন্যাল দেই তাহলে তোমরা ভিতরে আসবে। কিন্তু স্যার আপনি একা একা কেন? আমরাও আসবো। তোমাদের আশাটা ঠিক হবে না, আমি যা বলতেছি তাই করো। হ্যাঁ ঠিক আছে। আকাশ ভেতরে যেতে থাকে, অন্যদিকে ওখানে গিয়ে কোনো কিছু আকাশের চোখে পড়ে না। কেননা ওখানে সবকিছু ফাঁকা ছিল। এদিকে 5 মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু আকাশ কোনো সিগন্যাল দিচ্ছে না। স্যার এখনো কেন আসছে না বুঝতে পারছি না। তা একবার ভিতরে গিয়ে কি দেখে আসবো স্যার? যাওয়ার দরকার নেই। তাছাড়া স্যার ও বলেছে উনি সিগন্যাল দেবে, তখন থেকে ওনার সিগন্যালের অপেক্ষায় করছি। ঠিক আছে স্যার, কিন্তু ওনার কোনো বিপদ হয়েছে কিনা তা তো দেখতে হবে। অপেক্ষা করতে থাকো। 10 মিনিট যাওয়ার পর আকাশ ওখানে কিছু ক্লু পায়। ওই ক্লু এর উপর ভিত্তি করে আরো কিছুক্ষণ সব দেখতে থাকে। কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা দরজা দেখতে পায়, যে দরজা অন্য সব দরজা থেকে একদম আলাদা। তাই ওই দরজার বাহিরে আসে। আকাশকে দেখে বাকি অফিসারগুলো জিজ্ঞেস করে, স্যার কোনো কিছু পেয়েছেন? পেয়েছি, আসো আমার সাথে। বাকি লোকেরা এখানে লুকিয়ে অপেক্ষা করতে থাকো, কেননা যে কোনো দিক দিয়ে আক্রমণ হতে পারে। ঠিক আছে। আকাশ ওদের ভিতরে নিয়ে যায়। ওখানে কিছু দরজা দেখাতে থাকে আকাশ, ওরাও দেখতে থাকে। অন্যদিকে ওরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা সুইচ দেখতে পায়। তাই ওই সুইচ চাপ দিতে দরজাটা সরে যায় এবং নিচ থেকে একটা বক্স উঠে। আমার সাথে 2 জন আসো। যদি ভিতরে সবকিছু ঠিক থাকে তাহলে আমরা ফিরে আসব। যদি কোনো ঝামেলা দেখি তাহলে কন্টাক্ট করব, তখন তোমরা আসতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিছু অফিসারকে নিয়ে ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ওই বক্স নিচে যেতে থাকে। নিচে গিয়ে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ওখানে মাঝখানে ফাঁকা আর চারপাশে অনেক দেয়াল আছে, তার মাঝে অনেক দরজা। স্যার এতগুলো দরজা এখানে? তাই তো দেখতেছি, তবে সাবধানে থাকবে, কেননা এই দরজার ভিতর দিয়ে মানুষও বের হতে পারে। স্যার আমরা তো ক্যামেরা দ্বারা দেখতে পারবো। তা তো আমরা এখনো দেখতেছি। এই রুমটা কার্বন পলিটর দিয়ে প্রস্তুত করা, তাই আমরা এর ভিতরে কিছু দেখতে পারবো না। এখন তাহলে উপায়? আগে বক্সে গিয়ে উঠো, একটা বোমা ওই জায়গায় মারতে থাকো, এরপর দেখো এখানে কি হয়। ওকে স্যার, তাই করতেছি। ওরা বোম মারার সাথে সাথে ওই রুমগুলো থেকে অটোমেটিক গুলি বের হতে থাকে। আকাশ সব বাকি অফিসার তাড়াতাড়ি করে বের হয়ে আসে, বক্সে উঠে চলে আসে উপরে। অন্যদিকে আকাশ দেখলে তো কতটা বিপজ্জনক। তাছাড়া আমাদের কাছে 2টি পথ আছে। একটা, ওইগুলো হয়তো লোক থাকবে, তাদের আমরা যে করে হোক মেরে ফেলবো। আরেকটা হতে পারে ওখানে কিছু নেই, ওরা অটোমেটিক লেজার মেশিন দ্বারা হয়তো গুলি করাতে পারে। স্যার এইগুলো কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। আমি একা নিচে যাব, আমাকে কিছু এক্সপ্লোসিভ মেশিন আর ডায়নামাইট দাও। স্যার একা একা যাওয়াটা ঠিক হবে না আপনার। যা বলেছি তাই করো। ঠিক আছে স্যার। আকাশ ওই সবকিছু নিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ আকাশ নিচে নামে, এরপর প্রতিটা দরজার চুম্বকের সাহায্যে ডায়নামাইট আটকে দেয়। কিছুক্ষণ পর সবগুলো ডায়নামাইট ফেটে যায় এবং ভিতরের দরজাগুলো খুলে যায়। তার ভেতর থেকে কিন্তু কোনো লোকের চিৎকার অথবা কোনো কিছু একটুর জন্য শোনা যাচ্ছে না। আকাশ এতে করে অবাকই হয়। সে যেন ধীরে ধীরে ভিতরে যাওয়ার সময় কিছু একটার উপরে পা পড়ার সাথে সাথে অটোমেটিক লেজার বের হতে থাকে। এদিকে আকাশ এখনো ওখান থেকে কার রহস্য বুঝতে পারছে না, আসলে কি হচ্ছে এখানে। অন্যদিকে বাহিরে ওরা চিন্তা করতে থাকে ব্যাপারটা আসলে কি হয়েছে না হয়েছে এসব কিছু নিয়ে। কিছুক্ষণ পর অনেক কিছু করার পর আকাশ ভেতরে চলে আসে। এখানে এসে আকাশ অনেক অবাক হয়, কেননা এখানে রোবটের সাহায্য নিয়ে সবকিছু করা হয়। আকাশ ওখানে একটা কম্পিউটার দেখতে পায়, ওখানে এই রোবট গুলোকে কন্ট্রোল করার সব রকম ব্যবস্থা আছে। তাই তাড়াতাড়ি করে রোবট গুলোকে নষ্ট করে দেয়। ওদের নষ্ট করার পর আকাশ বাকি লোকদের এখানে আসতে বলে। ওরাও নিচে নেমে আসে। ওরা এসে দেখে পুরো রুমটা লন্ড বন্ড হয়ে আছে। কি হয়েছে এখানে স্যার? কি হয়নি তা বলো। আচ্ছা থাক গিয়ে সেসব কথা, এখন একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাদের কাছে যে পরিমাণ ডায়নামাইট আছে ওইগুলো বাঁচিয়ে রাখো, তার সাথে অ্যাসিডিক যে বোমাগুলো আছে ওইগুলো বের করো। স্যার কি বলছেন? ওইগুলো অনেক পাওয়ারফুল, একটা ফাটলে এখানে সব কিছু গলে যাবে। তা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের যা যা বলেছি সে অনুযায়ী কাজ করতে থাকো। ঠিক আছে স্যার। ওরা ওখানে 4টা অ্যাসিড বোমা ফিট করে নেয়। এরপর আকাশ ওদের সবাই নিয়ে বেরিয়ে আসে, তার সাথে ওখানে একটা মাইকও রেখে আসে। বাইরে এসে সবাইকে অ্যালার্ট থাকতে বলে। স্যার আমরা তো বোমা লাগিয়েছি, তাহলে অ্যালার্ট কেমন রাখবো? একটু পরে দেখবে মূলত এখানে কি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে নিজেদের পজিশন নিয়ে নাও। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়।
অন্যদিকে আকাশ একটা মাইক নেয়, যা সরাসরি ভিতরে কানেক্ট করা। আমি তোমাদের 2 মিনিটের সময় দিচ্ছি। যদি তোমরা এর ভিতরে উপরে উঠে না আসো তাহলে বুঝতে পারবে আমি কি করি। তোমাদের সিম্পল হিসেবে তোমরা দেয়ালে তাকিয়ে দেখতে থাকো, ওখানে তোমরা কিছু দেখতে পারবে। ওখানে আছে অ্যাসিড বোমা। এটা যদি একবার ফাটে তাহলে তোমার শরীর গলে গলে নিচে পড়বে। তাই এইরকম ভয়াবহ মৃত্যু যদি না চাও তোমরা তাহলে বেরিয়ে আসো। আকাশ কথা বলে অপেক্ষা করতে থাকে। এভাবে সবাই একে এসে বের হতে থাকে। অন্যদিকে অফিসারগুলো তো অনেক অবাক হয়। স্যার কি করে করলেন? বেশি জানতে চেও না, শুধুমাত্র দেখেই যাও। ঠিক আছে। এরপর একে একে 20 জন লোক বেরিয়ে এলো। ওদের কাছে কোনো অস্ত্র ছিল না, তবু লুকিয়ে কোনো অস্ত্র এনেছে কিনা তাও ওরা জানে না। সবাই বের হওয়ার পর তোমাদের এখানকার পরিস্থিতি কি, মানে এখানকার রহস্য কি? আমরা কিছু জানি না, তাছাড়া আমাদের যা কিছু বলা হয় তাই আমরা করি। ভিতরে একটা অটো সেন্সর আছে যেটা মানুষের অস্তিত্ব পাওয়া মাত্রই অ্যাক্টিভ হয়ে যায়। আমি যখন ওখানে বোমা দিয়ে দরজাগুলো ভাঙি তখন তো তোমরা ভিতরে ছিলে, তাই না? হ্যাঁ, আমরা ভিতরে ছিলাম। তাহলে তোমাদের থেকে কোনো সাদা শব্দ কেন পাইনি? আমাদের আগেই সবটা বুঝতে পেরেছি, তাই কোনো কিছু করিনি। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনো কিছু করব না। ছেড়ে দিব একটা শর্তে। কি শর্ত? যদি তুই আমাদের বলে দিস এর ভিতরে আর কি কি লুকানো আছে, সব যদি বলিস তাহলে যেতে দিব। বলতেছি প্লিজ, তবুও আমাদের মারবেন না। তোদের মধ্যে 2 জন আমাকে সবকিছু দেখা, বাকিরা এখানে থাক। এই তোমরা এদের দেখো, যদি কোনো চালাকি করো তোমরা তাহলে কেউই বাঁচবে না। আমরা কোনো চালাকি করব না, তবুও আমাদের কিছু করো না। চলো। ওই লোকগুলো আকাশকে নিচে গিয়ে সবটা দেখাতে থাকে। আকাশও সবটা দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশ বেরিয়ে এলে এখানে তেমন কিছু দেখলো না, তাই বেরিয়ে আসলো। তোদের বসকে বিশ্বাস করুন, আমরা ওনাকে চেনা তো দূরের কথা, আমরা ওনার নামটাও কখনো শুনিনি। সত্যি বলছিস তো? সত্যি বলছি, তবে আমাদের একটা লোক ওকে দেখেছে। সে এখন কোথায়? একটু আগে বোমার জন্য সে মারা যায়। ও শিট, তাহলে এটা বল, তোদের আরো একটা আস্তানা আছে। ওই আস্তানা কোন দিকে, তাড়াতাড়ি বলো। আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু কোন জায়গা তা বলতে পারি না। তা তোমাদের ফোন ট্র্যাপ করে তো আমরা বের করতে পারবো। তা তো পারা যাবে না। কেন পারা যাবে না? তাছাড়া আমরা তো সচরাচর সবগুলো ফোন ট্র্যাপ করতে পারি। আমাদের ফোন অন্য সব ফোন থেকে অনেকটা আলাদা। কি ফোন তোমাদের? আমাদের ফোন হচ্ছে স্যাটেলাইট, সেজন্য হ্যাক করা সম্ভব না। অফিসার, এদের সবাইকে নিচে ছেড়ে দাও। ঠিক আছে। ওরা খুশি হয়ে নিচে নেমে যায়। ওরা যাওয়ার পর আকাশ ও বাকি টিমগুলো ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসে, এসে ওই বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়। এতে করে ভিতরে থাকা লোকগুলো বুঝতে পারে ওদের ধোঁকা দিয়েছে। তাই 1 মিনিট পর ওই জায়গাটা অ্যাসিডে ভরে যায় এবং সবকিছু অটোমেটিক গলতে শুরু করে। অন্যদিকে রতন ও বাকি অফিসাররা দেখে ভয় পেয়ে যায়। ওরা কখনো ভাবেনি এই বোমাটা এরকম আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পর ওরা জিজ্ঞেস করে, স্যার এটা কি ধরনের বোমা? কেন, এটা কি ভালো না? এত পাওয়ারফুল বোমা আমি তো জীবনেও দেখিনি। আচ্ছা স্যার, এই বোমা যদি খোলা জায়গায় ব্লাস্ট করা হয় তাহলে একবার ভেবে দেখেছেন? এই বোমা খোলা জায়গায় কোনো ক্ষতি হবে না, তবে মানুষ থাকলে তারা গলে যাবে, কেননা এই বোমা কোনো কিছু গলাতে সাহায্য করে। যদি ওখানে কোনো কিছু না থাকে তাহলে গলাবে কি করে? কথা তো ঠিক বলেছেন। তাহলে কি এবার যাওয়া যাবে? হ্যাঁ চলুন স্যার। তবে আমরা এখন কোথায় যাবো এত রাতে? আমরা আজকে রাতে ক্যাম্পিং করব, তাই কিছু লোক পাহারা দিবে, আবার কিছু লোক রেস্ট নেবে। কিন্তু স্যার আর 3 ঘন্টা পর তো ভোর হয়ে যাবে। সমস্যা নেই, ভোর হলে আমরা অন্য জায়গায় যাব এবং তার সাথে আমাদের হাতিয়ারও চলে আসবে। তাহলে তো ভালোই। কিন্তু স্যার একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। কি কথা বলো আমাকে? স্যার আমি তো এই ক্যাম্পের হেড, আমার উপর মাত্র আমার বড় স্যার, কিন্তু উনি আমার সাথে কোনো প্ল্যান করেনি, কিন্তু আপনার সাথে ঠিকই প্ল্যান করেছে। এর কারণ কি স্যার? এই মিশনে কি কি হবে না হবে এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। তার জন্য কি তোমার আফসোস হচ্ছে? আফসোস কিছুটা হচ্ছে। কেন? কারণ আমাকে স্যার সবার তথ্য দিচ্ছে না, সেই জন্য। চিন্তা করো না, আমি এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যা হবে না। স্যার আমরা মিশনে কি সকালে করব না রাতে? আমরা মিশন করব রাতে। সকালে আমাদের কাছে খাবার চলে আসবে, তোমরা খাবার খেয়ে রেস্ট নিবে। দুপুরে আমরা এখানে থাকবো, এখানে খাবার খেয়ে আমরা বের হব। আচ্ছা এই মিশন তো আমরা দিনও করতে পারতাম। দিনের বেলায় এই ক্যামেরা কাজ করে না, তাই আমরা দিনের বেলায় মিশন শুরু করতে পারবো না। কিন্তু স্যার ক্যামেরা ছাড়াও তো আমরা মিশন করতে পারবো। তা পারবো, কিন্তু এতে রিস্ক 100% থেকে যাবে। তোমাদের সকালেরও দুপুরে খাবার দেওয়া হবে।
এই খাবার খেয়ে তোমাদের আজকের দিন এবং রাত কাটাতে হবে, কেননা আমরা মিশন শেষ করে আবারও আমানতের ক্যাম্পে রওনা দিব। ওখান থেকে আমি 2-3 দিন থেকে তারপর আমি আমার দেশে ফিরে যাব। ও বুঝলাম। এইদিকে ওরা পালাক্রমে জাগতে থাকে। সকালে ওদের জন্য খাবার আনা হয়, ওরা নিজেদের প্রয়োজনীয় খাবার খেয়ে নেয়, বাকি খাবার ওরা রেখে দেয়। এরপর আকাশ ওদের সবটা বলতে থাকে। খাবার খাওয়া শেষ করে আকাশ ওদের প্ল্যান বুঝতে পারে। ওরা সবকিছু বুঝতে থাকে, ওরা রেস্ট নিতে থাকে। দুপুরে খাওয়া শেষ করে ওরা হেলিকপ্টারে করে রওনা দেয় পরবর্তী মিশনের দিকে। ওরা আবার ওখানে যেতে থাকে। ওই দিকটার সামনের দিকে আকাশ কিছু একটা দেখতে পায়, কেননা ওখানে একটা লেজার গান দেখতে পায়। দূর থেকে কেউ মেশিন দিয়ে লেজার মারতে থাকে, এতে করে বিমানে কিছুটা ক্ষতি হয়। আকাশ বিমান নিচে নামিয়ে নেয়, সাথে বাকি অফিসারও নেমে যায়। এটা কি হলো? ওরা কিভাবে আমাদের খবর জানতে পারলো? এটা ওরাই লিক করেছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার মতো বাকি সবগুলো প্রস্তাব শেষ করে দিয়েছি, কিন্তু স্যাটেলাইটের তো তা সম্ভব না। তোমরা এখন অপেক্ষা করো, একটু অন্ধকার হলে আমরা মিশন শুরু করবো ভাবছি, কিন্তু এখন সে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমরা এখনই মিশন শুরু করব, তোমরা প্রস্তুত থাকো, সাবধানে তোমরা এগোতে থাকবে। ঠিক আছে। ওরা আস্তে আস্তে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসে, ওরা সব দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর ওরা গন্তব্যস্থানে চলে আসে। ওখানে আসার পর গত মিশনে যেভাবে তোমরা পজিশন নিয়েছো, এই মিশনেও ঠিক সেভাবে পজিশন নাও। ঠিক আছে স্যার। কিছু অফিসার ওদের পজিশন দিয়ে নেয়। এরপর আকাশ ভেতরে যেতে থাকে, সামনে যাকেই পাচ্ছে তাকেই গুলি করতেছে। এভাবে প্রায় অনেক লোককে মেরে ফেলে। ভেতরে যতই যাচ্ছে বিপদ আরো বেড়েই চলছে। ওরা ওখানে গিয়ে অনেক অস্ত্র খরচ করে ফেলে, তবে অনেক লোকই মারা যায়। ওখানে ওরা 3 জন লোককে পায়, যাদের ওরা বাঁচিয়ে রাখে। দেখ, তোদের কাছে 2টা পথ খোলা আছে। 1, তোদের নেটওয়ার্ক কোন কোন জায়গায় আছে তা আমাকে বল। 2, তোদেরকে কারা কারা এইসব অস্ত্র সাপ্লাই করে। বিশ্বাস করেন, আমি আমার কোনো বস নই, আমরাও ওদের মতো কাজ করি, আমরা কিছু জানি না। ও তাই নাকি? তাহলে একটা বল, তোদের সব তাহলে কোথায় গিয়েছে? উনি তো এখান থেকে পালিয়ে গিয়েছে। একদম মিথ্যা বলবি না। সত্যি বলতেছি, উনি একটা বিমানে করে গিয়েছে। আবারও মিথ্যে বলতেছিস? ও ঠিক বলেছে, আমি 10 মিনিট আগে একটা হেলিকপ্টারে উড়ে যেতে দেখেছি। তাহলে কখন কেন বললে না? স্যার, আমি তো ভেবেছিলাম ওই বিমান নিয়ে আক্রমণ করবে, তাই আমি ভাবলাম তখন দেখতেই পারবেন, সেজন্য আমি কোনো কথা বলিনি। এই তোরা তাহলে বল, তোদের বস কোথায় থাকে, কোথায় পাওয়া যাবে তাকে? দেখুন, ওনার সম্পর্কে আমরা কিছু জানি না। আপনি যদি আমাদের মেরেও ফেলেন তাও আমরা এটাই বলবো। তাহলে কি করব এখন স্যার? ওখানে যা করেছি তাই করো। ঠিক আছে স্যার। এরপর এই জায়গার মতো এখানেও বোমা দিয়ে সবকিছু গুলিয়ে দেয়। ওখানে সবাইকে মেরে আকাশ চলে আসে ক্যাম্পের ভেতরে। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা হয়। ওখান থেকে আকাশ চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে আকাশ ওর ভাইকে কল দেয়। এইদিকে আকাশ এই দিন এখান থেকে ওর ট্রিটমেন্ট করতে থাকে, কেননা আকাশ এই 10 দিনের ভেতরে ওর চেহারা ঠিক করে তারপর যাবে ওর দেশে। এদিকে 10 দিন পর আকাশ দেশে আসে। আকাশ দেশে এসে চলে আসে নিজের বাড়িতে। বাড়িতে আসার পর অদ্রিও রোজা আকাশকে দেখেও চিনতে পারছে না, কেননা আকাশের আগের চেহারা এখন আর নেই। আকাশকে দেখে ওরা তো অবাক হয়, তার সাথে আকাশও কোনো কিছু বলে না। আকাশ ব্যাগ নিয়ে ভেতরের দিকে যেতে থাকবে, তখন আকাশ ওখানে ইরাকে দেখতে পায়। আকাশ তো অবাক হয়ে ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবির ওর মাকে নিয়ে হসপিটাল থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গেছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে, অদ্রিও রোজা তাকিয়ে আছে আকাশের দিকে। তার সাথে আকাশ ওর ভাই আর মাকে দেখতেছে। এখন গল্পের ইন্টারেস্টিং হচ্ছে কি হবে এখানে, তা আপনারা জানতে পারবেন সিজন 2 মাধ্যমে। সিজন 2 মাধ্যমে আপনারা জানতে পারবেন আকাশের চেহারা কালো হওয়ার রহস্য, সবকিছু জানতে পারবেন। তাই সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। আকাশ তো অবাক হয়ে ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবির ওর মাকে নিয়ে হসপিটালের থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে, অদ্রিও সোজা তাকিয়ে আছে আকাশের দিকে। তার সাথে আকাশ ওর ভাই আর মাকে দেখতেছে। এরপর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আশপাশে শুধুমাত্র আমি ও অদ্রিজা, এরা দুজনকে চিনতে পারছে না।
আর না হয় বাকি তিনজনে চিনতে পেরেছে। আকাশকে ওর মা গিয়ে জড়িয়ে ধরে। কথাগুলো বলে ইরা চলে যায় এখান থেকে। ইরা চলে যাওয়ার পর থেকে আকাশ এখানে দাঁড়িয়ে আছে, একটি বারের জন্য ওকে আটকালো না। ইরা চলে যাওয়ার পর অদ্রি ও রোজা তাকিয়ে আছে, কেননা ওদের দুজনের মাথায় কোনো কিছু ঢুকছে না। তাই অদ্রি প্রশ্ন করে। এরপর আকাশ ওর মাও আবিরকে ইশারা করে যাতে এখন কোনো কিছু না বলে, কেননা এখন যদি আকাশ সবকিছু বলে দেয় তাহলে সমস্যা হবে। এইদিকে রোজাও আকাশকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছে। রোজা তো আকাশের দিকে তাকিয়ে আছে, চোখই ফেরাতে পারছে না, কেননা আকাশ আগে অনেক সুন্দর ছিল, যার জন্য ওকে সবাই অনেক পছন্দ করত। এদিকে আকাশ রুমে যায় এবং আকাশের পিছনে ওর মা ও ভাই ওরা সবাই আসে। ওরা রুমে আসলে আকাশ দরজা বন্ধ করে দেয়। ওরা দুজন বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ রেস্ট নেয়। এরপর আকাশ রবির সাথে যোগাযোগ করে। অন্যদিকে আবির যখন ক্লাসরুমে আসে তখন আদ্রিও রোজা আবিরের কাছে আসে। রোজা ওই রুমে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ মাত্র গোসল করে টাওয়েল পরে দাঁড়িয়ে আছে। আকাশকে এইভাবে দেখে রোজা তো নিজেকে ধরে রাখতে পারছে না। আকাশ যদি রোজাকে দেখে লজ্জা পায়, কিন্তু রোজা একটু লজ্জা পাচ্ছে না, সেজন্য এদিকে রোজাও সবকিছু নিয়ে বেরিয়ে আসে মন খারাপ করে। রোজা ওর বোনের কাছে যায়, রোজার রুমে চলে যায়। অন্যদিকে ইরা তো অনেক খুশি আকাশের সাথে দেখা করতে পেরে, কেননা ইরা আকাশকে অনেক ভালোবাসে। সেজন্য ভার্সিটি থেকে অনেক কিছুর বিনিময়ে ঠিকানা জোগাড় করে আকাশের বাড়িতে আসে। কিন্তু আকাশকে আবার দেখতে পেয়ে ইরা তো মনই ভালো হয়ে গিয়েছে, তাই না চাইতেও কিছু না বলে চলে আসে। এখন চলুন আপনাদের তাহলে 2 বছর আগের কাহিনী বলি, যেখানে আপনারা ইরা ও আকাশের ব্যাপারে জানতে পারবেন, তার সাথে গল্পের যে যে রহস্য আছে তাও আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আপনাদের ফ্ল্যাশব্যাক নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। আকাশ যেদিন চিৎকারতে জয়েন করার জন্য কথা, ওই দিন ছিল আকাশের ফাইনাল পরীক্ষা। মানে আকাশ ওই দিন যদি চাকরিতে জয়েন না করে তাহলে এই চাকরি হারাবে। তাই আকাশ ওর মাও আবিরের সাথে কথা বলে। আবিরও মা আকাশকে চাকরিতে জয়েন করতে বলে। আকাশ সেজন্য আর্মি ক্যাম্পে চলে আসে। ওখানে আকাশ লাইনে দাঁড়িয়ে সবার মতো ফর্ম দিয়ে নিজের সব কাগজপত্র নিয়ে চলে আসে। বাসার দিকে আসার পথে আকাশের সাথে একটা মেয়ের ধাক্কা লাগে। এতে করে আকাশ মেয়েটির উপর পড়ে যায়। নিচে পড়ে গিয়ে আকাশ তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেন মেয়েটি অনেক সুন্দর ছিল। মেয়েটিও আকাশকে দেখতে ব্যস্ত। ওরা দুজনেই ব্যাপারটা বুঝতে পেরে উঠে দাঁড়ায়। এইদিকে ভেবেছিল মেয়েটি আকাশকে থাপ্পড় দিবে, কিন্তু মেয়েটি তেমন কিছু করলো না, উল্টে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ চোখ বন্ধ করে আছে। এরা আলতোভাবে আকাশের মুখটা ছুঁয়ে ধরে। এতে করে আকাশ চমকে উঠে আস্তে আস্তে ঠোঁট চোখ মেলে তাকিয়ে দেখে আসলে ব্যাপারটা কি। চোখ মেলে তাকিয়ে দেখে ইরা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। এবার আকাশের মুখে হাসি ফুটে। এরা চলে যায় এরা যাওয়ার পথে। ওই লোকগুলো আকাশকে মারার জন্য, কিন্তু আকাশও কম না, ওদের মারতে থাকে। কেননা ট্রেনিং করেছে, তাই শত্রুদের সাথে কিভাবে মোকাবেলা করতে হয় তাই খুব ভালো করে জানা আছে। এদিকে ওদের মেরে অবস্থা খারাপ বানিয়ে দেয়। ওরা চলে যাওয়ার পর বাড়িতে এসে ওর মাকে ও ভাইকে এই সুখবরটা দেয়। ওদের পরিবারে কারা কারা থাকে তা আপনার সিজন 1 অনেকবার পড়েছেন, তাই নতুন করে আর বলতে চাই না। চাকরির ব্যাপারটা শুনে সবাই অনেক খুশি হয়। একে একে ওর ভাই চলে আসে। আবির আসার পর কয়েকদিন সকালে আকাশ বের হয়ে দেখে ওর মা নাস্তা বানাচ্ছে। তখন আকাশের কিছুটা খারাপ লাগে, কেননা ওর মা এখনো সংসার কাজ করতে হয়। কিছুক্ষণ পর আকাশের ভাই আবির উপর থেকে নিচে নামে। ওরা দুইজন দুই দিকে চলে যায়। আকাশ আসে ইউনিভার্সিটিতে, কেননা আকাশের কয়েকদিন পরে পরীক্ষা, সেজন্য স্যারের সাথে কথা বলতে এসেছে। তাই আকাশ স্যারের রুমে আসে। আকাশের পর সবকিছু বলতে থাকে। সপ্তাহ শোনার পর স্যার কি বলবে বুঝতে পারছে না, তাই উনি একটা সলিউশন দেয়। তাই আকাশ সবটা শুনে চলে আসে ভার্সিটি থেকে। ওখান থেকে বের হওয়ার সময় আকাশ ইরাকে দেখতে পায়, তাই মুখ লুকিয়ে বের করতে গেলে ইরা বুঝতে পারে। ইরা সবটা বুঝলেও কে হতে পারে তাই ইরা বুঝতে পারছে না, সেজন্য ডাক দেয়। অনেক ভয় পর আকাশ মুখ থেকে হাতটা সরায়। এতে করে ইরা অবাক হয়, তাই আবারও জিজ্ঞেস করে। আকাশ ইরার ভয় এখান থেকে পালিয়ে আসে। পালানোর সময় ইরার কয়েকটা বান্ধবী আকাশকে ধরে ফেলেছিল, কিন্তু ওদের হাত থেকে অনেক কিছুর পর ছুটে পালিয়ে গেল। ওখান থেকে বাড়িতে চলে আসে। এরপর আকাশ ভয়ে আর ভার্সিটি যায়নি। এরপর 7 দিন আকাশ ওর পরিবারের সাথে অনেক দিন কাটাতে থাকেন। সবকিছু নিয়ে আকাশের দিন খুব ভালোই যাচ্ছিল। 7 দিন পর আকাশ ওর মা ও ভাইকে ছেড়ে চলে আসে ক্যাম্পে। ওখানে অনেকের সাথে আকাশের পরিচয় হয়। আকাশ ওদের সাথে পরিচয় হয়, তখন ওদের সাথে আকাশের রবির সাথে পরিচয় হয়। ওরা দুজন বড় স্যারের কাছে যায়। ওরা ওখানে সবটা ঠিক করতে পারে।
এরপর থেকে চলতে থাকে ওদের এখানে বন্ধুত্ব। কিছুদিন পর বড় স্যার একটা মিশনে যাওয়ার জন্য সবার সাথে কথা বলার জন্য আসে। এদিকে আকাশ ও বাকি অফিসার ওরা নিজেদের প্রশিক্ষণ দিতে থাকে। 2 দিন পর ওরা সবকিছু নিয়ে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার জন্য। মিশনে যাওয়ার পর আকাশ জানতে পারে এই জায়গার যদি ওরা নামে তাহলে কেউই বাঁচতে পারবে না, কেননা এই জঙ্গলের প্রতিটা গাছে আড়ালে লুকিয়ে আছে শত্রু। তার সাথে নিচে মাটিতে পা লুকানো আছে ল্যান্ডমাইন, যেটার উপর দিয়ে পা দিলেই সব শেষ হয়ে যাবে। অন্যদিকে আকাশ ব্যাপারটা বুঝতে পারে শুধুমাত্র একটা ক্যামেরার সাহায্যে, যে ক্যামেরা আমি সিজন 1-এর মধ্যে 9 নং পর্বের মধ্যে এই ক্যামেরার গুণাগুণ আমি একবার আলোচনা করেছি। তাই ক্যামেরা সম্পর্কে জানতে হলে 9 নং পর্বটা পড়ে নেবে। সবটা দেখার পর কিছুক্ষণ পর আকাশ ও রবি ওদের সাথে বাকি অফিসার গুলো তাড়াতাড়ি করে বিদ্যুতের তার নিয়ে যেতে থাকে। ওরা 10 মিনিট পর ওই জায়গায় গিয়ে থামে। ওখানে ওরা চুপি চুপি ভিতরে যেতে থাকে। ভিতরে ওরা অনেক লোককে দেখতে পায়, তবে একটা সমস্যা হচ্ছে ওখানে অনেক লোক অবস্থিত। তাই ওরা একটা প্ল্যান করে। এরপর আকাশ কৌশলে ওদের খাবারে অনেকগুলো ওষুধ মিশিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ওরা খাবার খেয়ে সবাই এই সময়ের পর ওই ঘেরাও মধ্যে যারা ছিল ওরা সবাই ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে আকাশ ওদের কাছে যায়। 15 মিনিট পর হেলিকপ্টার আসতে থাকে। হেলিকপ্টার আসার পর আকাশ যেভাবে করেছে সবকিছু সে মোতাবেক নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওরা সব কিছু নিয়ে রওনা দেয়। রাতের মধ্যে ওদের সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, আর যাদের ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে একজন ছিল সেনাবাহিনী বেঁচে। মূলত এই মিশনটা হচ্ছে ওনাকে ওখান থেকে উদ্ধার করার জন্য। ওনাকে রেখে বাকি সব লোকদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওখানে পুলিশের সাথে আকাশ কথা বলে। এইদিকে ওদের সব ঝামেলা শেষ করে চলে আসে ক্যাম্পের মধ্যে। ওখানে মেজর স্যার আকাশের প্রশংসায় পঞ্চমুখ। পরের দিন আকাশ সবকিছু নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর ওর মায়ের সাথে দেখা করে। তখন ওর ভাই আবিরও ছিল। ওরা দুজনে মেয়ে দেখতে থাকে। পরের দিন আবির ও আকাশ যায় মেয়ে দেখতে। ওখানে ওরা দুজন বসে আছে, তার সাথে আবির ও আকাশ কথা বলতেছে। আকাশ ও আবির বসে আছে। 5 মিনিট ওরা দুই বোন আসে একসাথে। আবির তাকিয়ে দেখছে, অন্যদিকে আকাশ পাশের মেয়েটিকে দেখে। অন্যদিকে আকাশ পাশের মেয়েটিকে দেখে ওইখান থেকে দৌড়ে বাহিরে চলে আসে। আকাশের দৌড়াতে দেখে আবিরও ওখান থেকে পালিয়ে চলে আসে। ওদের দৌড়াতে দেখে ওই মেয়েটি তো রাগে জ্বলে উঠে। বাড়ি সবাই বলা বলি করতেছে কেন এসব কিছু হলো, কি কারণে ওরা চলে গিয়েছে, এই নিয়ে ওরা আলোচনা করতে থাকে। এইদিকে ওরা প্রায় এই 2 দিনে 10টার উপরে মেয়ে দেখে, কিন্তু কোনো মেয়েকেই ওদের পছন্দ হলো না। পরের দিন সকালে এইদিকে আকাশ চলে আসে, অন্যদিকে আবির বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর আবির কয়েকদিন পর একটা বাড়িতে আসে। ওখানে আবিরও ওর মায়ের মেয়ে পছন্দ হয়, তাই ওনারা বিয়ের কথা ফাঁকা করে। আকাশকে জানায়, আকাশ জানিয়ে দেয় ও আসতে পারবে। কল কেটে চলে আসে বড় স্যারের কাছে। ওনার কাছে আসতে এইদিকে আকাশ ওর টিমদের ট্রেনিং করাতে ব্যস্ত। অন্যদিকে আবির ওর বিয়ের কাজ প্রায় করা শেষ হয়েছে। কিছুক্ষণ পরে ডেভিল 3 দিন পর আকাশ ওর টিমদের নিয়ে মিশনে যায়। অন্যদিকে আবির বিয়ে করার জন্য অদ্রিদের বাসায় আসে। ওখানে ওদের বিয়ে হয়ে যায়। অন্যদিকে অদ্রিও আবির একই রুমে বসে আছে। তখন অদ্রি বলে আকাশ ওর ভাইয়ের সাথে লাস্ট কথা বলে কল কেটে দেয়। এদিকে আবির সংসার জীবনে পা দেয়। অন্যদিকে আকাশ ওই দেশে মিশন কিভাবে করবে না করবে তা নিয়ে আলোচনা করতে থাকে। বাংলাদেশে আবির উঠে যায়। আবির উঠে যাওয়ার পরই রোজাও ওখানে চলে আসে। এদিকে ওদের পরিবার খুব সুখী আছে। এদিকে আকাশ ও টিমদের রেডি করে। কিছুক্ষণ পর 50 জন ওখানে নাম লিখে। এই 50 জন লোককে নিয়ে আকাশ বেরিয়ে যায় মিশনের উদ্দেশ্যে। ওদের মিশন হবে এই আইল্যান্ডের ভিতরে। এই আইল্যান্ড মোট 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। ওরা খুব সাবধানের সাথে এগোতে থাকে। ওরা যতই যাচ্ছে ততই বিপদ ওদেরকে দাওয়া করে বেড়াচ্ছে, কেননা ডেভিল ওর রুমে বসে পড়ে আইল্যান্ডটা নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পর ওরা লোক পাঠিয়ে দেয়। এতে করে কিছুক্ষণ পর গাড়ির শব্দ শোনা যাচ্ছে। আকাশের কথায় সবাই একে একে গাছে উঠতে থাকে। ওরা গাছের ওখানে লুকিয়ে থাকে। ডেভিলের লোকগুলো গাছের কাছে এসে কাউকে খুঁজে পাচ্ছে না, তাই ওরা ভালো করে আরো খুঁজতে থাকে। ঠিক তখনই আকাশ দূর থেকে একটা কেমিক্যালের বোতল ছুঁড়ে মারে ওদের দিকে। এতে করে ভিতরে থাকা সব কেমিক্যাল বের হতে থাকে। এতে করে ওই জায়গায় পুরো ধোঁয়ার জন্য অন্ধকার হয়ে যায়। কথাগুলো বলতে বলতে ওরা সবাই ওখানে জ্ঞান হারায়। ওরা জ্ঞান হারানোর পর ওরা তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে যায়। ওমা চারদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না, সেজন্য ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে। ওদের মারার পর ওই জায়গাটা একটু ক্লিন করে ফেলে। কিছুক্ষণ পর ডেভিলের তাড়াতাড়ি দেখো আরো লোক পাঠাও। কিছুক্ষণ পর ওখানে আরো লোক পাঠানো হয়। একে একে ওখানে লোক পাঠাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর ওদের প্রায় 100 লোক মারা যায়। ওরা মারা যাওয়ার পর ডেভিলের কিছু স্পেশাল লোকদের ওদের মারার জন্য পাঠায়।
ওরা পুরো আইল্যান্ডে মেশিন গান নিয়ে পুরো জঙ্গলে গুলি করতে থাকে। এতে করে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আকাশ ও টিম কাজ করতে থাকে, ওরা একে একে সবাইকে মারতে থাকে। এতে করে ওদের কিছু লোক মারা যায়। আকাশের দলে আর 30 জন লোক আছে, কেননা এবার যারা অ্যাটাক করেছিল ওরা অনেক শক্তিশালী, সাথে অনেক অত্যাধুনিক অস্ত্র দ্বারা ওরা হামলা করেছিল। ওরা সামনে যতই যাচ্ছে ততই ওদের কাছে বিপদ এগিয়ে আসছে। এদিকে সামনে যেতে যেতে আকাশের কাছে আর মাত্র 5 জন অফিসার আছে। ওরা মিসাইলের প্রায় কাছে চলে এসেছে। এতটুকু আস্তে আস্তে আকাশের শরীরের কিছুটা দুর্বল হয়েছে। এদিকে ডেভিল বুঝতে পারে সে আর বাঁচবে না। তাই ডেভিলের লোকের সাথে কথা বলে ওখান থেকে একটা হেলিকপ্টার উঠে চলে যেতে থাকে। হেলিকপ্টার ওঠার আগে মিসাইল ছেড়ে দেয়। মিসাইল যেতে থাকে। আকাশ ওই মিসাইলের সবকিছু জানে, তাই বাকি অফিসারদের ধাক্কা মেরে পানিতে ফেলে দেয় এবং সামনে থাকা একটা রকেট ওই মিসাইলের দিকে ছুঁড়ে মারে। এতে করে রকেট গিয়ে মিসাইলে লাগে, সাথে সাথে মিসাইল ব্লাস্ট হয়ে যায়। মিসাইল এতটাই পাওয়ারফুল ও তাপ ছিল যে ওর তাপে আইল্যান্ডে থাকা সবগুলো গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ওই তাপ এসে আকাশের মুখে লাগে, তাও অল্প একটু। আকাশ ছিটকে পানিতে পড়ে যায়। আকাশের সাথে থাকা বাকি অফিসারগুলো আকাশকে দেখে কাছে আসে। ওরা পানি থেকে আকাশকে উঠিয়ে নেয়। ওরা আকাশকে ওখানে থাকা একটা হেলিকপ্টার করে ওরা আকাশকে নিয়ে হসপিটালে আসে। হসপিটালে ডক্টর আকাশকে দেখতে থাকে, তার সাথে আকাশের সাথে থাকা বাকি অফিসারদেরও ট্রিটমেন্ট করতে থাকে। 2 ঘন্টা পর ডক্টর বাহিরে আসে। এইভাবে আকাশের চিকিৎসা হতে থাকে। আকাশ সব বাকি অফিসারদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আকাশকে একটা সেফ জায়গায় রাখা হয়, এখানে আর্মি লোক ছাড়া আর কারো আসা নিষেধ। একদিন পর আবিরের মা হঠাৎ আকাশের কথা মনে পড়ে, তাই আবিরকে ডাক দেয়। ওরা পরের দিন নতুন বাড়িতে যায়। এই বাড়িটা অনেক বড়, কেননা এই বাড়িটা আগে আকাশদেরই ছিল। পরে কেউ ঠুকিয়ে বাড়িটা নিয়ে যায়, পরে আবার এই বাড়িটা ফিরিয়ে আনে। অদ্রিত বাড়িটা দেখে অনেক খুশি হয়। এইভাবে এই বাড়িতে ওরা 7 দিন কাটাতে থাকে। 7 দিন অদ্রি খেয়াল করছে আবির সারাদিন অফিসে কাজ করে, তাই অদ্রি একটা প্ল্যান করে। কথাটা বলার সাথে সাথে আবির অদ্রিকে কয়েকটা থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে অদ্রির মুখ লাল হয়ে আছে। অদ্রি তখন রাগ করে চলে যায়। এভাবে অদ্রি আগের মতো নেই। কথায় কথায় আকাশের মায়ের উপরে রাগ দেখায়, আবার মাঝে মাঝে আবিরের উপরও দেখায়। আবির তো কি বলবে বুঝতে পারছে না। এভাবে যেতে থাকে 15 দিন। আকাশের মুখের ব্যান্ডেজ খোলা হবে, তবে আকাশের মুখের ব্যান্ডেজ খুলবেন ওর বড় স্যার। উনি আকাশের ব্যান্ডেজ খোলার জন্য এগিয়ে আসে। তার সাথে ওই মিশনে কি কি হয়েছে না হয়েছে এই সব কিছু বড় স্যারকে বলতে থাকে। উনি সবটা শুনে আকাশের উপর অনেক গর্ববোধ করেন। উনি ব্যান্ডেজ খুলে আকাশের সামনে আয়না রাখে। এইদিকে আকাশ রেস্ট নিতে থাকে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, চেয়েছিল কি আর হয়ে গেল কি। অন্যদিকে আকাশের মা আবির অনেক টেনশনে আছে, কেননা 1 মাস হয়ে গেছে আকাশ এখনো যোগাযোগ করেনি। সেজন্য সবাই টেনশনে আছে। অদ্রির রাগ দেখিয়ে চলে যায়। অদ্রি যাওয়ার পরে আকাশ কল দেয়। আবির কলটা রিসিভ করার সময় কোনো নাম্বার দেখতে পায়নি, তাই রিসিভ করে। আবির ওর মাকে ডেকে নিয়ে আসে। ওরা আরো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে থাকে। সবটা বলার পর আকাশ ভিডিও কল দেয়। আকাশের মা তো আকাশকে দেখে চমকে ওঠে, তার সাথে আবির ওর মায়ের চোখ দিয়ে কান্না করতে থাকে। ওনাদের সাথে কথা বলে আকাশ রেস্ট করতে থাকে। কয়েকদিন পর আকাশের বড় স্যার মেজরকে বিদায় জানাতে সবাই একত্রিত হয়। ছেলেটার মাঝেই গুণগুলো অবশ্যই আছে, আমি যতদূর জানি। এখন আমি আপনাদের সাথে ওর পরিচয় করিয়ে দেব। তবে ওর যখন এখানে আসবে তখন ওকে দেখেও কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। ও যখন আনা হবে তখন আমি সবকিছু বলবো। তাহলে আকাশ তুমি উপরে আসে। আকাশ তো উপরে যায়। ওখানে আকাশকে দেখে অনেকেই অনেক কিছু ভাবতে থাকে, কেননা আকাশের যে যে স্থানে শুধু শরীর দেখা যায় ওই জায়গাগুলোতে কালো হয়ে আছে। সেই জন্য অনেকে অনেক কিছু বলা বলি করছে। ওনার কথা শুনে অনেক মাথা নিচু করে বসে আছে। আমি তাহলে সুস্থ হয়ে সবার মাঝে আসবো। ওই দিন আকাশ বিদায় নিয়ে চলে আসে ওখান থেকে। নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে চলে আসে বাড়িতে। তবে বাড়িতে আসার পর নিজের চেহারা দেখে নেয়, যাতে করে কেউ কোনো কথা জিজ্ঞেস না করতে পারে। বাড়ির সামনে এসে আকাশ দরজায় টোকা দেয়। টোকা দেওয়ার পরে আকাশের শত্রুর আবির্ভাব হয়। আকাশ ঘরে ঢুকতে যাবে তখনই অদ্রি বলে। অদ্রির সাথে এইভাবে কথা বলতে দেখে আকাশের মা বের হয়ে আসে। উনি আকাশকে দেখে চিনতে পারে, তার সাথে জড়িয়ে ধরে থাকে, তার সাথে কান্না করতে থাকে। আকাশকে ওর রুমে নিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়। বিকেলের পর আবির আসে। আবির আসার পর অদ্রির মুখে কথাটা শুনতে পায় যে আকাশ এসেছে, তাই আবির তাড়াতাড়ি করে আকাশের রুমে যায়। আবিরও ওখানে গিয়ে আকাশকে দেখে কান্না করতে থাকে। আকাশের ভাইকে কি বলবে কিছু বুঝতে পারছে না। এদিকে আকাশ বাড়িতে আসার পর অদ্রি আকাশের সাথে যা তা ব্যাপার করেছে।
সে সবকিছু আপনারা সিজন 2 পড়েছেন, তাই নতুন করে আমি আর এই নিয়ে আলোচনা করব না। কেননা একই কাহিনী দুইবার বলে সময় নষ্ট করব না এবং গল্পটাও বড় করব না। চলুন মেইন পয়েন্টে আসি। আকাশের পরিস্থিতি তো জানলেন, এবার আমরা তাহলে ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আসি। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর যখন ভার্সিটিতে যায়, তখন ওখানে ইরার সাথে দেখা হয়। ইরা ওর বান্ধবীদের সাথে তখন আড্ডা দিচ্ছিল। আকাশ যখনই ভেতরে যেতে চাইবে তখনই ইরার সামনে আসে। সবার সামনে মুখের উপর কথাটা বলে দেওয়ার জন্য ইরা অনেক অপমানিত সবার সামনে। ওখানে ক্লাস করে আকাশ বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রোজা, এদিকে আকাশ রুমে গিয়ে শুয়ে আছে, অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। অদ্রি আবিরের কাছে নালিশ করে। আবির অদ্রির কথায় হ্যাঁ না উত্তর দিতে থাকে। রাতের বেলা আবির আকাশের রুমে আসে। আবির চলে যায়। এদিকে আর্মিতে জয়েন করার সময়ও হয়ে গিয়েছে। তবে এবার আকাশ যা করবে সবকিছু ডিফেন্সে করবে, মানে আকাশকে ডিফেন্সের কোনো পোশাক পরতে হবে না। ওর কাজ হবে অফিসে এসে কাজ করা এবং মিশনে অংশগ্রহণ করতে হবে। তার সাথে করতে হবে বাড়িতেও থাকতে পারবে, কেননা আকাশ তখন একজন মেজর হবে। সেজন্য ওর উপরে তেমন কোনো চাপ পড়বে না বাধ্যতামূলকভাবে। 2 দিন পর আকাশ ও ভাই ও মায়ের কাছে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। তখন অদ্রি বলে, এদিকে আকাশকে আর্মি ক্যান্টনমেন্টে ফুল দিয়ে বরণ করা হয়। তার সাথে আকাশকে ওর প্রাপ্য চেয়ারে বসানো হয়। আকাশ ওখানে বসে অনেক খুশি লাগছে। আকাশ যেহেতু মিশনে যাবে, মিশন করতে হবে, তাই কোনো প্রেস মিটিং করে, কেননা এতে করে আকাশের জন্য ক্ষতি হতে পারে। এদিকে ডেভিল ও ওর লোক আস্তানায় বসে আছে। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। কাজ শেষ করে বিকেলে বাড়িতে আসার সময় আকাশ কিছু মিষ্টি জাতীয় অনেক কিছু নিয়ে আসে এবং ওর ভাই ও মাকে মিষ্টি খাওয়ায়। আকাশ ওর ভাই ও মাকে সবকিছু বলেছিল। তখন অদ্রি কিছুটা শুনে ফেলে বলে। অদ্রি চলে যাওয়ার পর ওই রুম থেকে চলে আসে। রুমে আসার পর ওখান থেকে চলে আসে। পরের দিন সকালে আকাশ ক্যাম্পের দিকে যাচ্ছিল, তখন রাস্তার ধারে ইরাকে দেখতে পায়। ইরা কয়েকজন লোকের সাথে ঝামেলা করেছিল, তাই গাড়ি থেকে নেমে ইরার কাছে যায়। ওখানে টাকা দিয়ে আকাশ চলে আসে। ইরা তো ওখানে দাঁড়িয়ে আছে, কেননা আকাশ একবারের জন্য টাকা চায়নি ওর কাছে। কখন কোথায় কিভাবে টাকা নেবে ইরা বারবার ডাকছিল, কিন্তু না শোনার জন্য ওর সামনে যায়। ওরা একটা কাশফুলের মাঝে যায়। ওখানে আকাশ ও ইরা বসে আছে। তখন ইরা কাশফুল দিয়ে মালা ও নূপুর বানায়। এইগুলো বাসিয়ে আকাশের হাতে দেয় ওকে পরিয়ে দেওয়ার জন্য। আকাশের কারণ জানতে চায় ইরার কাছে। কথাটা বলে আকাশ ইরা ও আকাশের আগের ছবিগুলো দেখায় একসাথে। ইরা ছবিগুলো দেখে হাসতে থাকে। ইরার হাসির মানে আকাশ এখনো বুঝতে পারেনি। ইরা ছবি দেখাতে থাকে। আকাশ সবগুলো ছবি দেখতে থাকে। এক একটা ছবি এক এক রকমের ওদের দুজনের। কোনো রকম কোনো কিছু এডিট করা নেই। আকাশ তো এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সবটা শুনে ইরার প্রপোজাল আকাশ অ্যাকসেপ্ট করে। ইরার মাথায় মালা পরিয়ে দেয়, সাথে পায়ে নূপুরও পরিয়ে দেয়। এতে করে অনেক খুশি হয়ে যায়। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ ওরা একে অপরকে জড়িয়ে ধরার পর আকাশ সামনে তাকিয়ে দেখে কতগুলো লোক ভিতর থেকে বের করছে। ওদের বেশিরভাগই লোকের হাতে অস্ত্র ছিল। এরা তো ভয় পেয়ে যায়। ওরা সামনে আসতে থাকে। ওরা আসতেই এরা আকাশকে জড়িয়ে ধরে। ওদের দেখে আকাশের লোকটার কলার চেপে ধরে। কোনো না, ওই লোকটা অনেক বাজেভাবে ইঙ্গিত করেছিল ইরার দিকে। ওই লোকটার সাথে আরো 5 জন লোক ছিল। ওদের হাত খালি ছিল, তাই আকাশের বুঝতে বাকি রইল না যে ওদের কাছে কিছুই নেই। তাই আকাশ ওর কলার ধরে। এরাকে গাড়িতে গিয়ে বসতে বলে। এরা ভয়ে ভয়ে গাড়িতে গিয়ে বসে যায়। গাড়িতে বসে যাওয়ার পর আকাশ ওই লোকগুলোর সাথে মারামারি করতে থাকে। এতে করে আকাশও একটা ঘুষি খায় এদের সাথে। আকাশ অনেক মারতে থাকে। এতে করে ওই ছেলেটাকে আকাশ করে দেয়, তবে পায়ে গুলি। ওরা গুলি খেয়ে চটপট করতে থাকে। এদিকে এরা গাড়ি থেকে বের হলে আকাশের পাশে এসে দাঁড়ায়। এরাকে নির্দেশ দেয় ওই লোকটার গালে জুতা দিয়ে মারার জন্য। ওই লোকটা অনেক চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে, কেননা কিছু করলে যে ওকে মেরে ফেলবে সেজন্য ওরা চুপ করে আছে। এরা ওদের মারা শেষ হয়ে গেল। কিছুক্ষণ পর রবি আসে পুলিশ নিয়ে। আকাশ রবিকে সবকিছু বুঝিয়ে দেয় এবং ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর ওরা বাড়িতে আসে। তখন বিকাল হয়ে যায়। আবিরও বাড়িতে চলে আসে। ইরা, আকাশের মা, ভাবি ও রোজা একসাথে বসেছিল। ওনারা কথা বলছিল। ততক্ষণে কেউ কিন্তু বুঝতে পারেনি এখানে আসলে কি হচ্ছে। আবির আসার কিছুক্ষণ পর আকাশের কথা শুনে ওখানে সবাই অবাক হয়ে তাকিয়ে আকাশ, ইরা ও আবিরকে দেখছে। আকাশের কথা শুনে আবিরও ওর মা খুশি হয়, কিন্তু অধৃত রোজা অনেক অবাক হয়।
কেননা অদ্রি ভেবেছিল রোজাকে ওর সাথে বিয়ে দিবে, কিন্তু তা দেখে অদ্রি ভালো করে বুঝতে পারে এইদিকে আকাশের মা ও ভাইয়ের ইরাকে অনেক পছন্দ হয়। আকাশ ইরাকে ওর বাড়িতে গিয়ে পৌঁছে দেয়। পরের দিন আকাশের মা ও ভাই ওরা দুজনে গিয়ে ইরাদের বাড়িতে যায়। ওখানে ওদের বিয়ের সব কথাবার্তা বলতে থাকে। ওনারা বিয়ের কথাবার্তা ঠিক করে চলে আসে। পরের দিন আকাশ মিশনে যায়। ওই মিশনে আকাশ যাওয়ার সময় ইরাকে কল দেয়। এইদিকে আকাশ চলে যায় মিশনে। ওখানে রবিও সাথে ছিল। কিছুদিন পর আকাশ আবারও আসে লন্ডনে। ওখানে আবারও আকাশের দেখা হবে ডেভিলের সাথে। ডেভিল বাংলাদেশে আসার আগে যে মিশনের কথা বলেছিল, এই মিশনটা হবে আকাশের সাথে। যদিও আকাশ জানে না কিছু, আর না জানে ডেভিলও। আকাশ সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছে। কিভাবে কি করতে হবে না হবে সবকিছু প্ল্যান করতে থাকে ওর বাকি অফিসারদের সাথে। কেননা এই মিশনে অনেক রিস্ক আছে। কেননা এই মিশনটা পানি পথে হবে, যার জন্য সবার লাইফ জ্যাকেট সাথে বন্দুক ও পানি বোমা নেওয়া হয়। যে বোমা পানিতে মারার পর সাথে সাথে গলে গিয়ে নৌকা, বোট এগুলো নষ্ট করে দেয়। এখন চলুন গল্পে ফিরে যায়। ওরা স্পিড বোর্ডে উঠে সামনে এগোতে থাকে। অন্যদিকে ডেভিল ও লোকজনকে নিয়ে নদী পথে মালামাল নিতে থাকে। কেননা এখানে ডেভিল যুদ্ধ করার জন্য অস্ত্র আনছিল। তখন আকাশ ওর অফিসারদেরও রবিকে নিয়ে ওই জায়গায় হামলা করতে থাকে। এতে করে ডেভিল ওখান থেকে ঠিকই পালিয়ে যায়, কিন্তু ডেভিলের লোকগুলো একে একে আকাশের হাতে মরতে থাকে। এদিকে ডেভিল হেলিকপ্টারে করে গুলি করতে থাকে। আকাশে কিছু অফিসার এতে মারা যায়। ডেভিল তো সে মহাখুশি, কেননা এইভাবে ডেভিল অনেক লোককে মারতে পেরেছে সেজন্য। বাকি অফিসারগুলো তাড়াতাড়ি করে পানিতে ডুব দিয়ে নদীর পাড়ে যেতে থাকে। অন্যদিকে ডেভিল কাউকে দেখতে পাচ্ছে না, তাই ডেভিল ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে ওরা অনেক অস্ত্র ওখান থেকে উদ্ধার করে। ওইসব অস্ত্রগুলো আকাশ সাথে করে তো আর আনতে পারবে না, তাই ওই অস্ত্রগুলো ওই দেশের সরকারের কাছে দিয়ে দেয়। কিন্তু সবচেয়ে বেশি আফসোস ডেভিলকে হাতের কাছে পেয়েও কিছু করতে পারছে না। অনেক আফসোস হয়ে আকাশকে ওর দেশে ফিরে আসতে হয়। তবে আসার আগে ইরার জন্য অনেক শপিং করে, তার সাথে ওর মা ও ভাইয়ের জন্য। বাংলাদেশে আসার পর আকাশ ওর বাড়িতে সবকিছু রেখে চলে আসে ভার্সিটিতে। ইরা দাঁড়িয়েছিল। আকাশ গিয়ে ইরার চোখ ধরে রাখে। আকাশ চোখ থেকে হাত সরিয়ে নেয়। ইরা তো আকাশকে দেখে এত খুশি হয় যা বলার বাহিরে, তাই খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। একে একে সবার সাথে পরিচয় শেষে ইরাকে নিয়ে চলে আসে শপিং এ। ওখানে ইরাকে অনেক কিছু কিনে দিয়ে চলে আসে বাড়িতে আসতেই কথাটা বলে আকাশকে বিছানায় ফেলে দিয়ে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে আর চিৎকার করতে থাকে। এতে করে বাড়ির সব লোকজন চলে আসে রুমে আসার পর আকাশের কথা শুনে অদ্রি ও রোজা দুজনে তো অবাক হয়ে যায়। ওরা কি বলবে ভেবে পাচ্ছে না। এইদিকে দেখতে দেখতে ইরা পরীক্ষা শেষ হয়ে যায়। অন্যদিকে ডেভিলও ও লোকদের নিয়ে বাংলাদেশে চলে আসে, কেননা ডেভিলও আকাশের মধ্যে আরো একবার লড়াই হতে চলেছে, যা আকাশ জানতেও পারছে না। অন্যদিকে আকাশ ও ইরার বিয়ের দিন আস্তে আস্তে ঘনিয়ে এলো। আকাশ ও ইরার সবকিছু ঠিক হতে লাগলো। আজকে আকাশ ও ইরার বিয়ের দিন। আকাশ বর্ষে যে ইরাদের বাড়িতে যায়। ওর সাথে রবিও আরো কিছু অফিসার আসে। ওরা এখানে আকাশের সাথে কাজ করেছিল, সেজন্য কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে ইরাকে বাড়িতে আসার পর আকাশ জানতে পারে ইরা বাড়িতে নেই। ইরার বাবা মা জানায় ইরাকে অনেকজন লোক মিলে তুলে নিয়ে যায়। তার সাথে নেটওয়ার্ক জ্যামারও টেলিফোন লাইনের তার ও কেটে দেয়। এদিকে 10 মিনিট অপেক্ষা করে লাভ নেই। আমরা এই 10 মিনিটের ভিতরে জেনে আসি ইরাকে কে বা কারা কিভাবে কিডন্যাপ করেছিল। তাহলে চলুন এখন তা নিয়ে শুরু করি। ইরা যখন তৈরি হয়ে বসে আছে তখনই রানার লোক এসে ইরাকে ধরে নিয়েছে। ইরা ওর মতো করে সেজে বসেছিল, ঠিক ওই ফাঁকে ওরা নিয়ে চলে যায়। ইরাকে সামনে নিয়ে বসে আছে। এদিকে 10 মিনিটের কাহিনী শেষ। এবার দেখি গল্পের নায়ক কি করে। আকাশের সামনে একটা গাড়ি থামে। ওখান থেকে 15 জন আর্মির লোক নামে। ওরা নেমে কয়েকটা বন্দুক সাথে করে আনে, যা বাকি অফিসারদের দিয়ে দেয়। আকাশ বিয়ে বাড়িতে 5 জন অফিসার রেখে বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে পড়ে গাড়িতে করে। যেতে যেতে মোবাইল ট্র্যাক করতে থাকে। ডেভিল ইরাকে নিয়ে একটা জঙ্গলের কাছে আসে। জঙ্গলের পাশে একটা নদী আছে, যে নদীতে কয়েকটা স্পিড বোট আছে, যেখানে ডেভিল কোনো সমস্যা দেখলে খুব তাড়াতাড়ি করে পালাতে পারে। আকাশের টিমদের নিয়ে চলে আসে সেই জায়গায়। ওখানে প্রতিটা মিশনের মতো আকাশ 2 জনকে নিয়ে রেডি করে রাখে বাহিরে। বাকি সবাইকে নিয়ে এগোতে থাকে সে জায়গায়। এদিকে ডেভিল তো দেখতে থাকে, কেননা ওই বাড়ির চারপাশে আছে সিসিটিভি, যেখানে ডেভিল সবকিছু দেখছে এবং হীরাকেও দেখাচ্ছে। এদিকে আকাশ কিছু লোককে মারতে মারতে ভিতরে ঢুকে যায়। ওখানে সবাই খুঁজে খুঁজে মারতে থাকে। এদিকে ডেভিল ইরাকে রেখে ওখান থেকে গুপ্ত একটা দরজা দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আকাশ ওই রুমে এসে দেখে ইরাকে বেঁধে রেখেছে। আকাশ যেই ইরার কাছে যাবে, যদি তুমি খোলার চেষ্টা করো তাহলে এটা ফেটে যাবে। এদিকে ইরার শরীরে থাকা বোমাটা নষ্ট করতে ব্যস্ত।
ওনাদেরকে ডেভিল পালাতে গেলে কিছু অফিসার ডেভিলের পায়ে গুলি করে। ডেভিল চিৎকার করে ওঠে। অফিসার ডেভিলের কাছে আসে এবং ডেভিলকে নিয়ে চলে আসে আকাশের কাছে। কিছুক্ষণ পর আকাশ ইরাকে নিয়ে বের হতে যাবে, তখন ডেভিল বলে। ডেভিলকে ওখানে রেখে আকাশ ইরাও বাকি অফিসারকে নিয়ে বেরিয়ে আসে। আসার সময় ঘরে বোমা রেখে দেয়, যে বোমার আঘাতে ডেভিল সব বাকি লোকেরা মারা যায়। ইরাকে নিয়ে বিয়ে বাড়িতে আসার পর সবাই অনেক খুশি হয়ে যায়। ইরাও খুশি হয়ে বিয়ের বেডিতে বসে। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। বিয়ের শেষ, ইরাকে নিয়ে বাড়িতে আসে আকাশ। কথাটা বলে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে। এখানে আপনাদের কিছু কথা বলি, কালো বলে নিজের পরিবারে কাউকে অবহেলা করবেন না, কেননা বলা তো যায় না কখন কোন ছেলের কপালে কি লেখা থাকে, তা কেউ জানে না। তাই কখনো কাউকে অবহেলা করবেন না। গল্পটা কার কেমন লেগেছে তা আমি জানি না, কেন পুরো গল্পের আর্মির কাহিনী কমিয়ে দিয়ে কালো হওয়ার বিষয়টা বেশি উল্লেখ করেছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।